কাগজ দেখে দেখে সেটা ফর্মে ইনপুট করছে, অনেক সময় ভুল হচ্ছে, এইগুলো হচ্ছে সমস্যা। জি, থ্যাংক ইউ। সো আমরা যে কথাগুলো শুনলাম আর কি, যে আমাদের ম্যানুয়াল ডাটা এন্ট্রি সিস্টেমে যেটা হয়ে থাকে, যে আমাদের বিভিন্ন ধরনের যেহেতু ডাটা ইনপুট দিতে হয়, সেখানে আমাদের বিভিন্ন ধরনের ভুল হতে পারে। সেটা হিউম্যান এরর থেকে শুরু করে বিভিন্ন ধরনের এরর হতে পারে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ডাটা এন্ট্রি সিস্টেমের সমস্যা। আরো কিছু সমস্যা আছে, সেগুলো আমরা সামনে দেখব, ঠিক আছে? তো চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। সো ম্যানুয়াল ডাটা এন্ট্রি, এটা নিয়ে আমরা করলাম, কিছু আলোচনা করলাম। সো এরকম একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসেন আর কি, আসলে তার অনেক বড় একটা কোম্পানির ক্লায়েন্ট। সো উনি এসে আমাদেরকে বলেন যে ওনাদের এরকম অনেক ডাটা আছে যেগুলো হচ্ছে ওনাদের প্রসেস করতে হয়, প্লাস এন্ট্রি দিতে হয়, বাট এই প্রসেসটা সম্পূর্ণ ম্যানুয়াল, ঠিক আছে? সম্পূর্ণ প্রসেসটা কিরকম? ম্যানুয়াল প্রসেস। সো এখন এই ম্যানুয়াল প্রসেসটাকে তারা চাচ্ছে যে কিভাবে অটোমেট করা যায়, ঠিক আছে? তো এক একটা এক একটা ডকুমেন্টের কথা যদি বলি আমি, এক একটা ডকুমেন্টসে ফর এক্সাম্পল প্রায় 1 পেজেরও ডকুমেন্ট আছে, বাট সেটা কম। 1 পেজেরও ডকুমেন্ট আছে, বাট সেটার পরিমাণ দেখা যায় যে 15-20টা পেজ ন্যূনতম থাকে, ঠিক আছে? আবার কখনো কখনো দেখা যায় যে 56 পেজেরও ডকুমেন্ট আছে। এখন চিন্তা করেন, একজন মানুষ জাস্ট একটা ডকুমেন্ট, এখানে আমি পিডিএফ এর কথা বলতেছি, একটা পিডিএফ ডকুমেন্ট যখন সে এন্ট্রি দিবে, সে আমি 15-20টা পেজে ধরি অন এভারেজ, সে যখন এন্ট্রি দেওয়ার চেষ্টা করতেছে, তো এখানে ভুল হওয়াটা তো খুবই স্বাভাবিক, প্লাস এখানে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? সো দেখা যায় যে সময় তো নিচ্ছেই, প্লাস এখানে ভুলও হচ্ছে। সো আওয়ার্স এন্ড আওয়ার্স অফ এফোর্টস স্টিল নট কমপ্লিটেড, অর্থাৎ কি ঘন্টার পর ঘন্টা আমরা সময় ব্যয় করতেছি, কিন্তু তারপর জিনিসটা আসলে কমপ্লিট না, সেখানে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে, কোনো না কোনো রিসোর্সগত ত্রুটি রয়ে গেছে, যেটা কিনা আমরা সলভ করতে পারি নাই, আর সেটার জন্য হয়তো আলাদাভাবে সময় দিতে হবে। আবার দেখা যাচ্ছে যে আমরা যে হিসেব করতেছি, সে এখানে আমি ইনভয়েসের কথা বলতেছি, ইনভয়েস টোটাল, সেই ইনভয়েস টোটালটা হচ্ছে ম্যাচ করতেছে না। আমরা যে পরিমাণ ডাটার কথা আমাদেরকে বলা হয়েছিল, বা যে পরিমাণ টোটাল আসার কথা, সে ফর এক্সাম্পল একটা প্রোডাক্টের টোটালটা আসলে মিট করতেছে না। তো এরকম পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি? তো এখানে আসলে বিভিন্ন ধরনের সলিউশনই আছে। আমরা যদি চাই একটু, তার আগে আপনারা ডাটা এন্ট্রি নিয়ে আসলে কেউ কাজ করছেন কিনা এটা একটু আমার সাথে শেয়ার করতে পারেন, যে কেউ কি ম্যানুয়াল ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন? এটা কিন্তু একটা লেজিট জব, ঠিক আছে? ডাটা এন্ট্রি কিন্তু একটা জব, এবং এটা ফ্রিল্যান্স বেসে অনেকে কাজ করে থাকেন। যারা ফ্রিল্যান্সিং করেন, আপনাদের মধ্যে আছেন কেউ যারা ফ্রিল্যান্সিং করেন, ডাটা এন্ট্রি কাজ করছেন, বা ডাটা এন্ট্রি সম্পর্কে জানেন? হ্যালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি এই কাজটা করছিলাম, তবে হচ্ছে অটোমেটিক গুগল শিটের এপিআই ইউজ করে মাইক্রো কন্ট্রোলারের থেকে ডাটা ডাইরেক্ট পাঠাইছিলাম সেই গুগল শিটে। ফ্যান্টাস্টিক। ভাইয়ের নামটা একটু শুনবো, ভাইয়ের নামটা? মেহেদী হাসান ফয়সাল। মেহেদী হাসান। সো মেহেদী ভাই ফ্যান্টাস্টিক একটা কাজ করছেন। গুগলের যে এপিআই সেটা ব্যবহার করে উনি হচ্ছে ডাটাটা নিছেন, ঠিক আছে? আরেকজন ভাই দেখলাম উনি রেসপন্স করছেন যে উনি ডেটা এন্ট্রির কাজ করছেন, ঠিক আছে? একজন বলছেন যে ভাই অনেক প্যারার কাজ। তো হ্যাঁ, এই কথাগুলো আসলেই সত্যি, যে এই ধরনের কাজগুলো কিন্তু খুবই ঝামেলার কাজ। এবং ডাটা এন্ট্রি এটা এক সময় অনেক মানে পপুলার একটা জব ছিল। পপুলার জব বলতে ইন এ সেন্স যে এটা সবাই করতে পারতো, খুব বেশি নলেজ লাগতো এরকম না, কিন্তু এটার যে কাজের পরিমাণ সেটা আসলে কখনো কমতি ছিল না। সবসময় যে কোনো কোম্পানিতে ডাটা এন্ট্রির প্রয়োজন হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তো যত বড় কোম্পানি তার ডাটা এন্ট্রির পরিমাণ তত বেশি। আচ্ছা, ওসিআর নিয়ে কেউ কেউ কাজ করছেন? ওসিআর এর কোনো মিস্টেক ফিক্সড করছেন কেউ? বা স্প্রেডশিট নিয়ে কাজ করতে গেছেন, ডেটা নিয়ে, স্প্রেডশিট ডেটা নিয়ে, বড় ধরনের স্প্রেডশিট ডেটা?
ওকে, সো এগুলো আসলে আমরা অনেকেই করে থাকি, বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ অনেকে হয়তো করছেন, অনেকে হয়তো করেন নাই। সো যারা করছেন তারা আসলে জানবেন যে কি ধরনের ফ্রাস্ট্রেটিং একটা কাজ, ঠিক আছে? সো সমস্যা নাই। এখন আমরা চলেন পরের ইয়েতে চলে আসি, যে রিয়েল ডকুমেন্ট গুলো আসলে কেমন হয়। যারা ডাটা এন্ট্রি করছেন তারা অলরেডি হয়তো জানেন। আমি এখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে কিছু রিয়েল ডাটা দেখাচ্ছি। এখানে আমরা যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে পারচেজ অর্ডার, ঠিক আছে? এগুলো কি বলেন? পারচেজ অর্ডার। সো পারচেজ অর্ডার জিনিসটা কি একটু ছোট্ট করে যদি বলি, এটা হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যেটা হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে, ঠিক আছে? সো মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট বানান, গার্মেন্টস কোম্পানি হতে পারে। সো আপনাকে যখন কোনো একটা প্রোডাক্টের সব স্যাম্পল ট্যাম্পল দেখার পরে এটা ফাইনালাইজ হবে, ফাইনাল হচ্ছে আপনাকে একটা অর্ডার দিবে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার এই প্রোডাক্ট এতগুলো নিব, এটা রেট এরকম হবে, মানে ডিটেইলস এ সবকিছুই থাকে, ঠিক আছে? সেখানে ডিটেইলস এ সবকিছু থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের পারচেজ অর্ডার। এখন আসি যে এই ডকুমেন্ট গুলো, আমরা তিনটা যে ডকুমেন্ট দেখতেছি, ডকুমেন্ট গুলোর আপনারা কি বুঝতেছেন আসলে? ডকুমেন্ট গুলো দেখতে কেমন মনে হচ্ছে? এক একটা এক এক রকম না? Design structure totally different. ডিজাইন বলেন, স্ট্রাকচার বলেন, প্রত্যেকটার আলাদা আলাদা। হ্যাঁ, এবং এটাই আসলে মূল সমস্যা। এটা মূল সমস্যা কেন বলতেছি একটু পরে গেলে আমরা বুঝতে পারবো। আমাদের আচ্ছা আমি মনে হয় একটু সামনে আগালে ভালো হয়। সো এক একটা স্ট্রাকচার যেহেতু এক এক রকম, কোন ডাটাটা কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? ধরেন আমি একটা রুল বেস সিস্টেমের কথা বলি। রুল বেস সিস্টেম বলতে আমি যেটা বুঝাচ্ছি যে এমন একটা সিস্টেম যেখানে আপনি কতগুলো রুল সেট করে দেন, এবং সেই রুল বা কন্ডিশনের বেসিসে আপনার সিস্টেমটা কাজ করে। সে আপনি বলে দিলেন যে আমার ডকুমেন্টের মাঝ বরাবর টেবিল আছে, আমি মাঝখানের যে যেটা আছে সেটার কথা বলতেছি। সো আমার ডকুমেন্টের মাঝ বরাবর টেবিল আছে, উপরে কোম্পানির নাম আছে, পারচেজ অর্ডারের যে নামটা সেটা আছে ডান দিকের কোণা। এইভাবে আপনি কতগুলো রিজিয়নে ভাগ করে দিয়ে এবার তাকে ডকুমেন্ট দিলেন, সে শুধুমাত্র এই একটা ডকুমেন্টের জন্য মোটামুটি কাজ করতে পারবে। বাট আদার্স যেগুলো আছে, আদার্স যেসব ডকুমেন্টস আছে সেগুলোর লেআউট তো ভিন্ন। তাহলে আপনার দেখেন প্রত্যেকটা লেআউটের জন্য হার্ড কোডেড রুল বেস সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হচ্ছে, এবং এটা কাজ করবে কিনা এটা আপনি গ্যারান্টি। কারণ কি, কোম্পানির ডকুমেন্টের ফরম্যাট তো আসলে চেঞ্জ হতে পারে, তাই না? ওভার দ্য টাইম কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো আপনি যে কোনো একটা কোম্পানির জন্য যদি বানান সেটা কিন্তু ফিউচার প্রুফ হবে না। ফিউচার প্রুফ করতে বুঝেছি যে ইন ফিউচার যদি তারা ফরম্যাটে চেঞ্জ নিয়ে আসে, তাহলে এই চেঞ্জটা আসলে আপনার জন্য বা আপনার সিস্টেমের জন্য আসলে এটা কাজ করবে না। তখন আপনাকে আবার নতুন করে সিস্টেমটা আপডেট করতে হবে বা কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসি, ডকুমেন্ট তো আসলে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, এই কাজটা আসলে কিভাবে করা হতো। সো ম্যানুয়াল ডাটা এন্ট্রির মানে ম্যানুয়াল ডাটা এন্ট্রি থাকা সত্ত্বেও আমরা আরেক ধরনের ডাটা এন্ট্রি ছিল যেটা হচ্ছে কিছুটা ডিজিটালাইজড, সেটা হচ্ছে ওসিআর। ওসিআর এর সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত আছি, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ঠিক আছে? অর্থাৎ আপনি কোনো একটা ইমেজ থেকে যে কোনো ধরনের টেক্সট ডাটাকে এক্সট্রাক্ট করতে পারবেন, যদি সেটা আপনার ভিজিবল হয় বা সেটা বোধগম্য হয় আর কি, বোঝার মতো হয়, তাহলে। এছাড়া পারবেন না। ওকে, তো এখন এই যে ওসিআর, এটা প্রায় 1990s এর দিকে হচ্ছে ডেভেলপড হয়, এবং তখন মোটামুটি তখন থেকে কাজ হয়, কিন্তু এটা তখনও পপুলার না। এরপর থেকে আর কি এটা মোটামুটি কাজ করতে থাকে, বাট এটা সবসময় কাজ করতো না, এর লিমিটেশন ছিল অনেক। যে কথাটা আমি বললাম প্রিভিয়াসলি, যে এখানে আপনার বিভিন্ন ধরনের রুল সেট করে দেওয়া লাগতো। তারপরে কোনো কারণে দেখা গেছে যে আপনার সিস্টেমে নতুন ধরনের ফরম্যাট চলে আসছে, বা আপনার যে ক্লায়েন্ট সে নতুন ফরম্যাট নিয়ে আসছে, এবং সেই ফরম্যাটের জন্য তখন আর সিস্টেম কাজ করতেছে না, সিস্টেম ব্রেক করতেছে, ঠিক আছে? তো এই ধরনের যে প্রবলেম গুলো, এটা আসলে ওসিআর দিয়ে সলভ করা সম্ভব ছিল না, ঠিক আছে?
আর ওসিআর শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করতে, এখানে কোনো আপনার অন্য ধরনের ইমেজ বা এগুলো নিয়ে সে কাজ করতো না, ঠিক আছে, শুধুমাত্র টেক্সট, র টেক্সট। এরপরে রুল বেস সিস্টেম, এটা হচ্ছে ইন্টিগ্রেট করা হয় ওসিআর এর সাথে। এখানে আপনার বলে দেওয়া হয় যে আমার এই রিজিয়নে এই আছে, এবং এটা হচ্ছে ওই যে বললাম কন্ডিশন বেস সিস্টেম। সো আপনার কন্ডিশন বলে দেওয়া থাকবে প্রি প্রোগ্রাম, এবং সেই অনুযায়ী কাজ করবে। এখানেও আপনার ফরম্যাটিং এর ডিফারেন্সের কারণে সিস্টেম ফেল করতে পারে। এরপর চলে আসে ডিপ লার্নিং। সো আমরা 2015 থেকে ডিপ লার্নিং এর অ্যাপ্লিকেশন গুলো দেখা শুরু করি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। 2020-এর থেকে এসে এটা বেশ ভালো রকম পারফরমেন্স দেওয়া শুরু করে। বা ডিপ লার্নিং এর যে সমস্যাটা ছিল, ডিপ লার্নিং তো আমরা জানি যে মাল্টি মডেল তখনও খুব পপুলার না, মাল্টি মডেল নিয়ে কাজ চলছে মাত্র। সো দেখা যায় যে সিঙ্গেল একটা মডেল আসলে সব ধরনের কাজ করতে পারে না, মাল্টিপল মডেলস প্রয়োজন হয়, এবং সেটা করতে যে দেখা যায় যে কস্ট অনেক বেড়ে যায়, লেটেন্সি বেড়ে যায়, ঠিক আছে। দেন চলে আসে হচ্ছে আমাদের মাল্টি মডেল এলএলএম যেগুলো, এবং এগুলো একই সাথে একই মডেলে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। আমরা এখন চ্যাট জিপিটিতে দেখি যে ইমেজ জেনারেট করা যায়, টেক্সট জেনারেট করা যায়, ঠিক আছে, ইভেন ভিডিও জেনারেট করা যায়। সো এটা হচ্ছে মাল্টি মডেল এলএলএম। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উইথ মাল্টি মডেল ক্যাপাবিলিটি। ওরা কি করতে পারে, এটা হচ্ছে আমাদের যে যত ধরনের আমাদের ডকুমেন্টে মনে করেন বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে, টেক্সট ডাটা থাকতে পারে, ইমেজ ডাটা থাকতে পারে। সো ডকুমেন্টে যে ধরনের ডেটা গুলো থাকে আর কি, সবগুলো ডেটাই মোটামুটি তারা ভালোভাবে প্রসেস করতে পারে। আর এখানে যে টাইটেলটা দেখতেছেন রিয়েল ডকুমেন্টস আর মেসি, এটার আসলে কারণটা কি? এটা হচ্ছে যে আমাদের যেহেতু মানে রিয়েল ওয়ার্ল্ডের যে ডকুমেন্ট গুলো থাকে, এগুলো আসলে বিভিন্ন ধরনের ডকুমেন্ট হতে পারে, ঠিক আছে। সো এই ধরনের ডাটা বা এই ধরনের ডকুমেন্ট গুলোর কোনো মানে বাউন্ডারিজ নাই যে এটা এরকমই হবে। সে আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশনের কথা বলেন, হাতের লেখার যেমন কোনো বাউন্ডারি নেই, ডকুমেন্টের আসলে কোনো বাউন্ডারি নেই। আপনি সেম প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ক্লায়েন্টকে আপনি যখন সার্ভিস দিবেন, তখন আপনি ডিফারেন্ট টাইপের ডকুমেন্ট হাতে পেতে পারেন, এবং সেটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, এখন আসি আমাদের পরের স্লাইডে, যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ ভার্সেস হচ্ছে আমাদের মাল্টি মডেল এলএলএম অ্যাপ্রোচ আর কি। সো এটা প্রিভিয়াসলি বলে আসছি। সো এখানে জাস্ট পার্থক্যগুলো দেখাইছে আর কি। সো আমাদের লেআউট যেগুলো আছে, ওসিআর কি করতে পারে না, লেআউটের যে সমস্যাটা আছে এটা সে সলভ করতে পারে না। আর এলএলএম তো ফুল ডকুমেন্টই সে বুঝতে পারে। তারপরে হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ওসিআর খুব ভালো কাজ করে না, এবং বিভিন্ন ধরনের টেবিল যখন থাকে, টেবিল স্ট্রাকচার থাকলে তখন ওসিআর আসলে এদিকে খুব স্ট্রাগল করে। তারপর হচ্ছে ওসিআর যখন আপনি কাজ করবেন, তখন তাকে একটা টেমপ্লেট বলে দিতে হয়, যেটা বলতেছিলাম যে এই রিজিয়নে এরকম আছে, এই রিজিয়নে এরকম আছে, তাকে টেমপ্লেট একটা বুঝিয়ে দিতে হয় যে এইরকম টেমপ্লেটে তুমি নিয়ে আসো, ঠিক আছে। বাট মাল্টি মডেল এলএলএম এর ক্ষেত্রে এই সমস্যাটা আর এখন নাই। আমাদের টেমপ্লেট বলে না দিলেও সে যেহেতু ফুল ডকুমেন্ট দেখতে পাচ্ছে, ফুল ডকুমেন্টকে সে অ্যানালাইসিস করতে পারে এবং বুঝতে পারে, তো সে ডকুমেন্ট থেকে প্রয়োজনীয় ইনফরমেশন কোথা থেকে নিতে হবে সে নিজেই বুঝিয়ে নিতে পারে, ঠিক আছে। আরেকটা যে প্রবলেম ছিল, ডেভেলপমেন্ট টাইমটা ছিল অনেক বেশি, বাট ফিউচার প্রুফ না, ঠিক আছে। ট্রেডিশনাল ওসিআর বা ট্রেডিশনাল যে ডকুমেন্ট পার্সিং সিস্টেম গুলো ছিল, সেগুলোতে আমাদের অনেক বেশি পরিমাণে ডেভেলপমেন্ট টাইম দিতে হতো, বাট কোনো একটা ফরম্যাটে চেঞ্জ আসলে তখন আর এই ডকুমেন্ট পার্সিং যে সিস্টেমটা সেটা তখন কাজ করতো, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম গুলো ছিল খুবই সাধারণ আর কি। যখন মাল্টিমোডাল এলএলএম চলে আসলো, তখন আসলে এগুলো খুবই সহজ হয়ে গেছে, কারণ এলএলএম যেহেতু একটা ডকুমেন্টের স্ট্রাকচার বুঝতে পারতেছে, তারপরে আমাদের এখানে টেমপ্লেট বলা লাগতেছে না, এখানে আমাদের সেজন্য ডেভেলপমেন্ট টাইম আসলে অনেক কমে আসছে। প্লাস একটা এলএলএম সিস্টেম যখন আমরা তৈরি করে ফেলবো, একটা ডকুমেন্ট পার্সিং সিস্টেম তৈরি করে ফেলবো, তখন দেখা যাবে যে এটা ইন ফিউচার যদি খুব বেশি রকম পরিবর্তন না আসে, তাহলে সে কাজ করবে আর কি, ছোটখাটো সামান্য পরিবর্তনে কোনো ধরনের সমস্যা ফেস করে না। আচ্ছা, তো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু আপনাদের কাছ থেকে প্রশ্ন দিতে চাচ্ছিলাম, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এনিওয়ান?
প্রশ্ন থাকলে আপনারা সরাসরি এখানে প্রশ্ন করতে পারেন। ওকে, সো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি সামনে মুভ করব। ভাই আপনি মুভ করেন, আমরা প্রশ্ন পরে করতেছি। ওকে, থ্যাংক ইউ। সো স্মার্ট ডকুমেন্ট বা ডাটা এন্ট্রি সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? স্মার্ট ডাটা এন্ট্রি সিস্টেম কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু দেখি। সো ডকুমেন্ট আমরা প্রথমে তো ইনপুট দিলাম, ডকুমেন্ট ইনপুট দেওয়ার পরে আসলে কি ঘটে, ভিতরে কি ঘটতেছে। আমরা তো বললাম যে সে সবকিছু বুঝতেছে, ভিতরে স্ট্রাকচার বুঝতেছে। তো এখানে আসলে কি ঘটতেছে, আমরা যখন একটা ডকুমেন্টকে ইনপুট হিসেবে দিচ্ছি তখন এখানে প্রথম যে কাজটা ঘটে সেটা হচ্ছে প্রি প্রসেসিং। এই প্রি প্রসেসিং পার্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? যদিও একটা পয়েন্টে লিখছি প্রি প্রসেসিং, বাট এই প্রসেসিং এর ভিতরে আসলে অনেকগুলো কাজ হয়। এবং যেটা দেখা যায় যে এই প্রি প্রসেসিং এ বেশিরভাগ সময়টা চলে যায়, ঠিক আছে? কারণ এলএলএম মডেল তো আমাদের আছে, এলএলএম এর অলরেডি হচ্ছে সবকিছু বিল্ড করা আছে, সমস্যা নাই। কিন্তু আপনি যখন ডাটা প্রপারলি দিতে পারবেন তখন এটা কাজ করবে। যদি ডাটা প্রপারলি দিতে না পারেন তাহলে কিন্তু কাজ করবে না। সো এলএলএম এর কাছে ডাটা যদি আপনি প্রপারলি পাস করতে পারেন তাহলেই কিন্তু সে ভালোভাবে কাজ করে। সে ফর এক্সাম্পল আমরা যখন চ্যাট জিপিটি কে কোনো একটা সমস্যা সমাধানের কথা বলি, অনেক ক্ষেত্রে দেখি যে সে মানে প্রথমবারেই খুব ভালো সমাধান দিচ্ছে, আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই। আবার কখনো কখনো দেখা যায় যে সমাধান আমাদের দিতে পারতেছে না। এটা কি ফেস করছেন আপনারা চ্যাট জিপিটি বা জেমিনাই যেটা ইউজ করেন না কেন, এই সমস্যাটা ফেস করছেন কি? এটা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ইনস্ট্রাক্ট দিতেছেন। যত Exactly. ভেঙে ভেঙে আর দেওয়া যায় তত কিভাবে- আর দেয়, তো আর যদি একবারে অ্যাডভান্স কোয়েশ্চেন করা হয় তখন সে পারে না। এক্স্যাক্টলি, যে আমরা কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এটার উপর আসলে ডিপেন্ড করে, ঠিক আছে? প্লাস আমাদের ডাটার উপরেও ডিপেন্ড করে। এখানে আপনি এইভাবে তাহলে চিন্তা করেন যে আমরা ওকে যে ডাটা মানে দেওয়ার কথা আমি সেই ডাটা দিচ্ছি না। সে আমি ওকে বলতেছি যে এক্স প্লাস ওয়াই এর কত, সমষ্টিটা কত, বা এক্স প্লাস ওয়াই এর ফলাফলটা কি। হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করলাম, বাট এক্স এবং ওয়াই এর ভ্যালু তাকে বললাম না। তাহলে সেই জীবনেও কি আসলে আমাকে এই ভ্যালু দিতে পারবে কোথাও থেকে এনে? এটা কি পসিবল? ইম্পসিবল একটা ব্যাপার না? যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, একটা ফলাফল জানতে চাচ্ছি, বা সেখানে চ্যাটজিপিটি তো ঠিকমতো পিডিএফ জেনারেট করতে পারে না। সরি, চ্যাটজিপিটি ঠিকমতো পিডিএফ জেনারেটই করতে পারে না। আচ্ছা, জেনারেশনে আমরা পরে আসি। এখানে চ্যাটজিপিটি আসলে অনেক ধরনের লিমিটেশনস আছে। হ্যাঁ, তো ওকে আপনি যখন স্পেসিফিক ডাটা দিবেন, স্পেসিফিক ভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, তখন আসলে সে কাজ করতে পারবে। এছাড়া কিন্তু তার কাজের পরিধিটা কিন্তু সীমিত হয়ে যায়, ঠিক আছে? যদি অনেক স্মার্ট সিস্টেম আপনার তাকে ঠিকভাবে ইনস্ট্রাকশন গুলো দিতে হবে, ঠিক আছে? তো এখানে চলে আসে যে প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং আমরা যেটা করি, আমাদের যে ডেটা আছে, আমরা এখানে ডকুমেন্টের কথা বলতেছি, পিডিএফ ডকুমেন্ট। আমাদের পিডিএফ ডকুমেন্টটাকে খুব ভালোভাবে প্রসেস করা হয়। সো একটা পিডিএফ ডকুমেন্টে আসলে কি থাকে, একটা পিডিএফ ডকুমেন্টে আমরা কিন্তু দেখি যে কিছু লেখা থাকে, কিছু ইমেজ থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, জাস্ট এটাই। বাট একটা পিডিএফ ডকুমেন্টের ভিতরে কিন্তু অনেক ধরনের ডাটা থাকে। হ্যাঁ, কি ধরনের ডাটা থাকে? সে পিডিএফ ডকুমেন্টের ভিতরে আপনার নর্মাল টেক্সট ইমেজ ছাড়াও টেবিল থাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। সো টেবিল স্ট্রাকচারে বিভিন্ন ধরনের ডাটা থাকে। তারপরে আমাদের বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে, যেটা কিনা অ্যাকচুয়াল লিঙ্ক, অর্থাৎ আপনি ক্লিক করে ওই লিঙ্কে যেতে পারবেন। হাইপার লিঙ্কও থাকতে পারে। তারপর হচ্ছে ফর্ম ডাটা থাকে বা ফর্ম থাকে, ঠিক আছে? এরপরে ডায়াগ্রাম থাকতে পারে। এরপর অ্যাকচুয়াল কোড থাকতে পারে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কোড থাকতে পারে। এটা কি কেউ জানতেন আসলে যে পিডিএফ এর ভিতরে এত ডাটা থাকে, এত ধরনের ডাটা? হ্যাঁ, ওকে, তাহলে তো ভালো। সো পিডিএফ এ আসলে এই ধরনের মাল্টিপল টাইপস অফ ডেটা থাকতে পারে, এবং এই ডেটা গুলোকে বিভিন্ন ভাবে প্রসেস করতে হয়, ঠিক আছে? সো প্রত্যেকটা ডাটার জন্যই আমাদের প্রসেসিংটা ডিফারেন্ট। এবং আসলে সব ডাটা কি আমাদের প্রয়োজন কিনা এটাও হচ্ছে দেখার বিষয়, যে আমরা সব ডাটা কি চাচ্ছি কিনা, সব ডাটা কি আমাদের প্রয়োজন কিনা। আচ্ছা, এরপরে আসেন যে পরবর্তীতে কি ঘটতেছে।
ওসিআর এবং ভিশন এনকোডিং। এখানে যেটা ঘটতেছে যে ভিজুয়াল যে ডাটাগুলো আছে, যেখানে আমাদের ইমেজ আছে, সেই ইমেজ গুলোকে আমরা ওসিআর বা ভিশন এনকোডারের মধ্যে পাঠাচ্ছি। সেখান থেকে আমাদের ওসিআর যে ডাটাগুলো আছে বা টেক্সট যে ডাটাগুলো আছে সেগুলো পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড আমাদের যেসব টেক্সট ডাটা আছে সেটা তো আমাদের এলএলএম এর কাছে পাঠাচ্ছি, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আরেকটা কথা এখানে দেখেন, পরে লেখা আছে যে ডকুমেন্ট লেআউট আন্ডারস্ট্যান্ডিং। সো ডকুমেন্ট লেআউট আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বুঝতেছি, আমাদের একটা ডকুমেন্টের মধ্যে লেখা বলেন, ডায়াগ্রাম বলেন, টেবিল বলেন, ইনফরমেশন গুলো কিভাবে সাজানো আছে, ফরম্যাটটা কি, ঠিক আছে, এটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা তো দেখতেছি যে আমাদের সামনে পিডিএফ ডকুমেন্ট আসতেছে, সে আমি একটা পিডিএফ ডকুমেন্ট আবার যাই উপরে, এরকম একটা পিডিএফ ডকুমেন্ট আছে। সো পিডিএফ ডকুমেন্টে তো টেবিল আছে, টেবিলের নিচে টোটাল লেখা আছে, হ্যাঁ আমরা কিন্তু বুঝতেছি। আবার টেবিলের উপরে হচ্ছে কোম্পানির ডিটেলস দেওয়া আছে। তো এই যে ডিটেলস গুলো আমরা জানি বা বুঝতেছি যে এটার উপরে এটা, নিচে এটা, হ্যাঁ, এটার এলএলএম এর জন্য বোঝাটা জরুরি। সে যেন বুঝতে পারে যে টেবিলের উপরে এটা আছে, নিচে এটা আছে। সে আপনি প্রম্পটের মধ্যে লিখে দিছেন যে আমাদের সবচেয়ে উপরে বা টেবিলের উপরে থাকবে আমাদের কোম্পানির নাম এবং ডিটেলস, ঠিক আছে, এই কথাটা আপনি বলে দিছেন। এখন এলএলএম যদি ডকুমেন্টের লেআউট ঠিক মতো না বুঝে, সে উপরে কোনটা, সবচেয়ে উপরে কোনটা আর সবচেয়ে নিচে কোনটা, এটা কিন্তু সে বুঝতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য লেআউটটা বোঝা জরুরি। আচ্ছা ভাইয়া, এখানে কি আমরা পিডিএফ বলতে শুধু সিস্টেম জেনারেট পিডিএফ বোঝাচ্ছি, না কোনো একটা ডকুমেন্ট আমি স্ক্যান করে পিডিএফ কনভার্ট করলাম সেগুলোকেও মিন করছি? আচ্ছা, এখানে পিডিএফ বলতে আপনার যে কোনো ধরনের পিডিএফ ফাইল কি বোঝানো হচ্ছে? আপনার স্ক্যান ডকুমেন্ট হতে পারে। স্ক্যান করে যখন আপনি পিডিএফ তৈরি করতেছেন, যেটা আমরা সাধারণত বিভিন্ন ধরনের স্ক্যানার অ্যাপ ব্যবহার করি, সেখানে যেটা হয় যে সেটা ইমেজ আকারে পিডিএফ তৈরি করে। প্রথমে আমরা ইমেজ নেই, ইমেজ গুলো দিয়ে তারপরে পিডিএফ তৈরি করি, ঠিক আছে। আরেকটা তৈরি করা যায়, সেটা হচ্ছে যদি আপনাদের ওইরকম ইয়ে থাকে, অনেক পেইড কিছু সার্ভিস আছে, সেখানে যেটা করে আপনি ডকুমেন্ট স্ক্যান করলে সম্পূর্ণ ডকুমেন্টটাকে ওসিআর করে সরাসরি পিডিএফ এ নিয়ে আসে, স্ট্রাকচার সবকিছু মোটামুটি ঠিক লিখে। অনেক ক্ষেত্রে ব্রেক হয়, ওখানে হচ্ছে আপনার একটা নর্মাল ওসিআর ব্যবহার করা হয় এবং সেটা দিয়ে চেষ্টা করা হয় যে সবগুলো টেক্সট যেন ঠিকঠাক ভাবে চলে আসে। ভাইয়া এখানে পিডিএফ নিয়ে একটা কথা ছিল, সেটা হলো ধরেন আমি ডেটা থেকে পিডিএফ নেব, আমার ডেটা একটু বেশি হয়ে গেল, ভলিউমটা বেশি, আমার অনেক পেজ আসবে, সে ধরেন আমাদের 10 পেজ। তো এখন আমাদের 10 পেজে যেটা বললেন যে প্রথমে হেডার বা ফুটার থাকে, হ্যাঁ, কোম্পানির নাম, লোগো থাকে এবং নিচে কিছু কোম্পানির ফুটার থাকে। এবার প্রত্যেকটা পেজে কি হয়, আমার হেডারটা থাকে এবং ফুটারটা থাকে একই জিনিস, কিন্তু ভিতরে যে বডি পার্টটা সেই ডাটাগুলো চেঞ্জ হয়। সে এইটা কি করতে পারবে যে আপনি মনে করেন যে আমার ডেটাগুলো নিয়ে আইসা সে আমাকে একটা পিডিএফ জেনারেট করে দেবে, রিপোর্ট। এই রিপোর্টটা সে কি ঠিকঠাক ভাবে করতে পারবে বা চিনে, নাকি এটা শুধু সিম্পল একটা পেজ আছে বা একটা আপনার একটা ডকুমেন্ট শিখেছে ওসিআর দিয়ে পরে শুধু একটা পেজে সে করে দিবে? আচ্ছা, এখানে একটা খুব ভালো প্রশ্ন করছেন, বাট এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটু মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এটা একটু ক্লিয়ার করে নিই। আপনারা কি এটা মনে করতেছেন যে এখানে আমরা পিডিএফ জেনারেশনের কাজ করতেছি, এরকম কিছু মনে করতেছেন কি? যদি এটা মনে করে না, থাকেন তাহলে পিডিএফ জেনারেশন না, আমি পিডিএফ জেনারেশন ঠিক হ্যাঁ না। পিডিএফ জেনারেট হতে পারে, কিন্তু পিডিএফ আমরা বিভিন্ন থেকে ডাটা নিতে পারি, যেমন ওসিআর এর মাধ্যমে কোনো ডকুমেন্ট থেকে ডাটা নিতে পারি। যেটা ধরেন আমার আমি একটা অ্যাপ্লিকেশন করলাম যে পাসপোর্ট স্ক্যান করতেছে, ওই পাসপোর্ট থেকে ডাটাটা নিয়ে আসবে, পাসপোর্টের স্ক্যানটা রাখলো, সেখান থেকে আমরা ওসিআর এর মাধ্যমে ডাটাটা নিয়ে এসে ডাটাটা আমরা ডেটাবেজে কি করব, আমরা স্টোর করব, তারপর ফাইনালি একটা রিপোর্ট আকারে দেখাবো, সেটা হয়তো পিডিএফ, এটা হোয়াট এভার ইট ইজ। এই জিনিসটা এখন যদি আমার মাল্টিপল পেজে চলে যায়, সেটা আমাকে কিভাবে ফরম্যাটিংটা করবে, লেআউটটা, আমি এইটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তো যখন মাল্টিপল পেজে চলে যাবে, এখানে আসলে আমাদের প্রি প্রসেসিং এর যে পার্টের কথা বললাম এবং লেআউট আন্ডারস্ট্যান্ডিং এর কথা বললাম, এই দুটো জিনিস এখানে আসলে কি রোল প্লে করতেছে, ঠিক আছে। মূল মনে করেন যে ওরাই হচ্ছে প্রি প্রসেসিং এ বলে দিচ্ছে বা প্রি প্রসেসিং করে ডাটাগুলোকে আমরা এমন ভাবে পাঠাচ্ছি এলএলএম এর কাছে, এলএলএম এটা বুঝতে পারতেছে যে এই ডকুমেন্ট গুলো এই সেকশনের আন্ডারে বা এই লেখাগুলো এই সেকশনের আন্ডারে,
এবং এর পরের লেখাগুলো এই সেকশনের আন্ডারে, ঠিক আছে? একটা ডকুমেন্টে তো আসলে অনেক ধরনের সেকশন থাকতে পারে, মাল্টিপল সেকশন থাকতে পারে, এবং সেকশন গুলো হচ্ছে কয়েকটা পেজ জুড়ে ডাটা থাকতে পারে, ঠিক আছে? আপনি যে কথাটা বলতেছেন আর কি। তো যখন আমরা প্রি প্রসেসিং করি সেই সম্পূর্ণ ডকুমেন্ট থেকে, এটা আসলে কয়েকটা টেকনিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনি প্রতি পেজের জন্য চাইলে করতে পারেন, আবার চাইলে হচ্ছে পুরো ডকুমেন্টের জন্য একটা করতে পারেন। সে আমাদের যদি সিঙ্গেল পেজ হয় তাহলে পুরো ডকুমেন্টের জন্য আমরা একটা করলেই যথেষ্ট। বাট আমাদের যদি মনে করেন মাল্টিপল পেজ হয়, তখন হয়তো আমাদেরকে ফুল ডকুমেন্টের জন্য হচ্ছে একটা ইয়ে করতে হবে, ঠিক আছে? একটা সিস্টেম করতে হবে যেখানে সম্পূর্ণ ডকুমেন্টের লেআউট থেকে সে ডাটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, আসলে চার্জারটা লাগাতে হবে, ল্যাপটপে একদমই চার্জ নেই। ভাই আজকে কি আমরা কোনো ডেমো দেখবো, আমরা যে কথাগুলো বলছি প্র্যাকটিক্যাল আকারে? উনি কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? একটু কাইন্ডলি পেশেন্টলি ওয়েট করুন, ওনার চার্জ শেষ হয়ে গিয়েছে তো চার্জের তারটা সংযুক্ত করার জন্য একটু ওয়েট করুন কাইন্ডলি। থ্যাংক ইউ। ওকে, সরি, যে চার্জ ছিল না সেটা আমার একদমই খেয়াল ছিল না। নো প্রবলেম, প্লিজ কন্টিনিউ। ওকে, সো আমি আবার শেয়ার করতেছি। সো আমরা যেখানে ছিলাম আর কি, যে ডকুমেন্টের লেআউট আন্ডারস্ট্যান্ডিং এবং মাল্টিপল পেজে যদি আমরা থাকি, মাল্টিপল পেজে থাকলে সেটাকে আমরা আমাদের সিস্টেমটা বুঝতে পারবে কিনা বা কাজ করতে পারবে কিনা। হ্যাঁ, আমাদের সিস্টেম অবশ্যই মাল্টিপল পেজে গেলেও কাজ করতে পারবে, এবং এখানেই আসলে ওই যে বললাম যে দুইটা স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে আমাদের পার পেজ হিসেবে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টকে ভাগ করে ফেলে, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি চাঙ্কিং, এবং আরেকটা হচ্ছে কি যে সম্পূর্ণ ডকুমেন্টটাকে নিয়েই হচ্ছে প্রসেস করে, ঠিক আছে? সো ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট স্ট্র্যাটেজি আসলে আমরা ফলো করে থাকি। এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছেন এবং আপনার এন্ড রেজাল্টটা কি করতে চাচ্ছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ওয়ে। তারপরে আসে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি লেআউটটা আমাদের ডিজাইন করে দিতে হবে, তারপরে সেই ডেটাগুলো ওটার উপরে পড়বে, সেটা এরকম? না, এখানে তো আমরা বললাম যে আমাদের আসলে লেআউটের প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আপনি তাকে যদি ইনস্ট্রাকশন দিয়ে দেন, এই যে নিচে দেখেন লেখা আছে ইনস্ট্রাকশন ফলোইং এরর, আপনি তাকে প্রপার ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে আপনি কি ধরনের ডেটা চাচ্ছেন তার থেকে এবং কিভাবে চাচ্ছেন, ঠিক আছে? তো সাধারণত আমরা ডেটা এক্সট্রাকশনের জন্য যেটা করি সেটা হচ্ছে কমন ডেটা ফরম্যাট। কমন ডেটা ফরম্যাট যেটা আছে সেই কমন ডেটা ফরম্যাটে আমরা ডাটাগুলোকে নিয়ে থাকি, ঠিক আছে? এটা জেসন হতে পারে, আবার এক্সেল হতে পারে, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে আমরা কোনো ডেমো দেখবো কিনা, লাইভ ডেমো। আচ্ছা, লাইভ ডেমো আমি দেখানোর চেষ্টা করবো, বাট আমি প্রমিস করতে পারতেছি না যে আপনাদেরকে লাইভ ডেমো দেখাতে পারবো, বিকজ আমি এখন যে নেটওয়ার্কটা আছে এখান থেকে আমি অ্যাক্সেস পাবো কিনা এটা আমি শিওর না, ঠিক আছে? তো আমাদের অ্যাকচুয়াল একটা কাজ চলতেছে কোম্পানির সাথে, তো সেখানেরই একটা ডেমো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি, যদি সম্ভব হয় আর কি, ঠিক আছে? ওকে, তারপরে যেটা হচ্ছে 6 নাম্বার স্টেপ, আউটপুট ভ্যালিডেশন। আউটপুট ভ্যালিডেশন খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এবং কেন এটা ইম্পর্টেন্ট স্টেপ? আমরা সবাই জানি যে মানুষ যেমন ভুল করে, এআইও কিন্তু ভুল করে। কিছুক্ষণ আগেই বলতেছিলেন যে চ্যাট জিপিটি তো
যখন সিম্পল কাজে ভুল করে বা সিম্পল একটা কাজে করতে পারে না। হ্যাঁ, চ্যাট জিপিটি বলেন আর যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই বলেন না কেন, তাদের বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। এখানে এই ভুলগুলোকে কমব্যাট করার জন্য বা এগুলোকে আমাদের হ্যান্ডেল করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে। তো যেই টেকনিক গুলোকে আমি একত্রে আউটপুট ভ্যালিডেশনের মধ্যে রাখতেছি। ঠিক আছে, এখানে হতে পারে যে আপনি আপনার ডকুমেন্টে টোটাল প্রোডাক্টের সংখ্যা আপনি বের করতে যাচ্ছেন, ঠিক আছে, বা টোটাল প্রোডাক্টের সংখ্যা আপনার ডকুমেন্টে দেয়া আছে, এবং আপনি এটা ভ্যালিডেট করবেন কিভাবে। তো আপনার যতগুলো প্রোডাক্ট নাম্বার আছে, যতগুলো প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল টোটাল আছে, সবগুলোকে সাম আপ করে যে টোটালটা পাবেন সেই নাম্বারটা এবং আমাদের যে ডকুমেন্টে যে টোটাল নাম্বারের কথা বলা হয়েছিল সেই নাম্বারটা আমরা ম্যাচ করে দেব যে এটা কি ঠিক আছে কিনা। তাহলে কিন্তু আমাদের একটা ভ্যালিডেশন হয়ে গেল যে এটা ঠিক আছে। ওকে, আরেকটা ভ্যালিডেশন করা যায়, এটা হচ্ছে যে আমাদের যে মেশিন লার্নিং মডেল বলেন বা এলএলএম বলেন, সবারই কিন্তু একটা অ্যাকুরেসি থাকে বা অ্যাকুরেসি স্কোর থাকে বা কনফিডেন্স স্কোর থাকে। এটা আমরা যারা এলএলএম নিয়ে কাজ করছি বা যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করছি তারা হয়তো এটা জানবেন বা বুঝবেন। সো প্রত্যেকটা মডেলেরই কি থাকে, একটা কনফিডেন্স স্কোর থাকে। সে যখন যে কোনো একটা জিনিসকে, যে কোনো একটা প্রবাবিলিটি দিচ্ছে বা কোনো একটা রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্টের সাথে সে একটা কনফিডেন্স স্কোর দিয়ে দেয় যে আমি এত পার্সেন্ট কনফিডেন্ট যে এই জিনিসটা এটা। সে আপনি একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছেন, সেই ডকুমেন্ট থেকে ওসিআর করে একটা লেখা পেলো, যে লেখাতে বলা আছে যে আমাদের ডকুমেন্টে প্রায় 74টা প্রোডাক্ট আছে। ঠিক আছে, তো এই লেখাটা কিন্তু সরাসরি সে র টেক্সট থেকে পায় নাই, সে ওসিআর করে সেখান থেকে ভিশন এনকোডার ব্যবহার করে হয়তো রেজাল্টটা পাইছে। এখন সে আসলে কতটুকু কনফিডেন্ট, এই কনফিডেন্স স্কোরটা কিন্তু সাথে সাথে দিয়ে দেয়। ঠিক আছে, প্রত্যেকটা মডেলে এই কাজটা করতে পারে। তো আপনি যেটা করতে পারেন যে সবচেয়ে লো কনফিডেন্স স্কোর যেগুলো আছে সেই রেজাল্ট গুলোর জন্য ভ্যালিডেশন আমরা ক্রিয়েট করতে পারি যে আচ্ছা এই রেজাল্ট গুলোর হচ্ছে কনফিডেন্স স্কোর খুবই লো, সো আমরা এই রেজাল্ট গুলোকে ভ্যালিডেট করব। ঠিক আছে, বাকিগুলোর যেগুলো হাই সেগুলো হচ্ছে আমাদের ভ্যালিডেট করার প্রয়োজন নাই। বাট স্টিল এই ধরনের সিস্টেমে ইনিশিয়ালি আমাদের অবশ্যই হিউম্যান ইন দ্য লুপ, যেটাকে আমরা HIT বলি আর কি, HITL বলি আর কি, হিউম্যান ইন দ্য লুপ। এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় যে হিউম্যান একজন থাকা লাগে যে সুপারভাইজার হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এলএলএম যদি কোনো কারণে ভুল করে সেই ভুলটা যেন সে শুধরে দিতে পারে। ঠিক আছে, এবং ওভার দ্য টাইম যেটা হয় এলএলএম আস্তে আস্তে সেখান থেকে লার্ন করে ইমপ্রুভ করে এবং তার রেজাল্টেরও অ্যাকুরেসি আস্তে আস্তে অনেক বৃদ্ধি পায়। ঠিক আছে, বাট ইনিশিয়ালি যখন মনে করেন আমরা ডেভেলপমেন্ট ফেজে আছি বা যে কোনো একটা লার্নিং ফেজে আছি, মডেলকে ট্রেন করাচ্ছি, ট্রেনিং ফেজে আছি বা সিস্টেম ডেভেলপমেন্ট ফেজে আছি, তখন আমাদের হিউম্যান ইন দ্য লুপ অবশ্যই লাগবে। প্লাস যখন এটা ডেপ্লয়েড অবস্থায় থাকবে তখন একজন সুপারভাইজার অবশ্যই থাকা লাগবে। ঠিক আছে, তো এখানে আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা অটোমেশন বা অটোমেটেড সিস্টেম তৈরি করতেছি, এখানে যদি আমার মানুষের প্রয়োজনই হয় তাহলে আমাদের লাভটা হলো কোথায়, তাই না? এরকম প্রশ্ন আসতে পারে না মনে? আসলে ভাইয়া প্রশ্নটা তো এরকম আসে যে হিউম্যানের কি হিউম্যান সুপারভাইজার কেন দরকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এটা নিয়ে তো রেগুলার কাজ করবো এবং এটা জেনারেশন হতেই থাকবে, তাহলে যিনি সুপারভাইজার থাকবে উনিও তো হিউম্যান, ওনার প্রতি ওয়ার্কলোড হবে না বা ওনার দ্বারা তো ভুল হইতে পারে যেটা উনি আইডেন্টিফাই করলো না বা করতে পারলো না সামহাও। আচ্ছা, হ্যাঁ, ভালো প্রশ্ন বলছেন, ভালো একটা অ্যান্সার দিচ্ছেন আর কি, যে মানুষ যেরকম ভুল করে হিউম্যান সুপারভাইজার মানে একটা আমাদের স্মার্ট সিস্টেম যতই বলি না কেন এলএলএম তো ভুল। আর এখানে মেইন যেই আমাদের বেনিফিটটা সেটা হচ্ছে আমাদের এলএলএম এর কারণে বা স্মার্ট সিস্টেমের কারণে আমাদের ওয়ার্কলোড কিন্তু অনেক কমে গেছে। সে আমাদের 56 পেজের একটা ডকুমেন্ট বা 15-20 পেজের ডকুমেন্ট যদি হয় একটা মানুষের, সেখান থেকে ডেটা বের করে এন্ট্রি দিতে সিস্টেমে যে সময়টা লাগবে, আবার সেটা ভ্যালিডেশনের টাইম আমি বাদ দিচ্ছি, আপাতত ভ্যালিডেশন টাইমটা বাদ দিচ্ছি, জাস্ট ডেটা এন্ট্রি দিতে যে সময়টা লাগবে সেটা একটা এলএলএম থেকে হিউজ, একটা এলএলএম থেকে কি অনেক অনেক বেশি। ঠিক আছে, আমাদের স্মার্ট সিস্টেম থেকে কি হবে, অনেক বেশি হবে। সে আমাদের একটা স্মার্ট সিস্টেম যদি 30 সেকেন্ড লাগে একটা সম্পূর্ণ ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে,
একজন মানুষ কি জীবনেও পারবে 30 সেকেন্ডের মধ্যে একটা 10 পেজের ডকুমেন্ট থেকে ডেটা এন্ট্রি দিতে? এটা কি পসিবল আসলে? টাইম লাগবে, অনেক টাইম লাগবে। এটা আসলে আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ধরেন একটা কোম্পানি এই সিস্টেম কেন নিবে যদি আমার ডেটা অ্যাকুরেসি 100% না হয়? আমি ধরেন একটা স্টক ক্যালকুলেশন করলাম বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, এখন সেটা যদি আমার অ্যাকুরেট রেজাল্টই না দিতে পারে, তাহলে তো এই সিস্টেম সে নিবে না। আপনি যত কাজ করি আমরা, যত ধরেন আমি 1 ঘন্টার মধ্যে যেটা 2 দিন ধরে কাজ করতো সেটা 1 ঘন্টা দিলাম, কিন্তু আমার একুরেসি যদি না আসে, তাহলে তো কোম্পানি চিন্তা করো না এটা দিয়ে তো আমার পারপাস সলভ হচ্ছে না, তাহলে সে কেন নিবে? খুবই ভালো প্রশ্ন করছেন। যে আমার যদি পারপাস সার্ভ না হয়, একটা সিস্টেম দিয়ে যদি আমার পারপাসটা সার্ভই না হয়, আমি সিস্টেমটা নিব কেন? তাই না? এটা খুবই লেজিট একটা প্রশ্ন করছেন। তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, আমাদের পারপাসটা আসলে সার্ভ হচ্ছে। ঠিক আছে, পারপাস আসলে সার্ভ হচ্ছে, যে কারণে সে এই সিস্টেমটা নিচ্ছে। ঠিক আছে, বা নিবে। ঠিক আছে। তো এখন বলতে পারেন যে ভাই পারপাস সার্ভ হচ্ছে এটা, তাহলে আবার মানুষের কেন প্রয়োজন হচ্ছে, বা ভুল কেন করবে? এখন ভুলের যে পরিমাণটা, এটা খুবই আসলে সীমিত। ঠিক আছে, কারণ আপনার ট্রেনিং ফেজের পরে যখন আপনি ডেপ্লয় চলে যাবেন, আপনার এই ভুলের পরিমাণটা খুবই কমে আসে, অনেক কমে আসে। ঠিক আছে, তো এটা একটা নেগলিজিবল অ্যামাউন্ট। সে এখনকার যে স্টেট অফ দ্য আর্ট যে মডেল গুলো আছে, সেগুলোর পারফরমেন্স প্রায় 99.8 থেকে 99.9% অ্যাকুরেট রেজাল্ট তারা দেয়। 99.9 থেকে 99.8%, তার মানে 0.01 থেকে 0.02% হয়তো তাদের রং বা ভুল অ্যান্সার দেওয়ার পসিবিলিটিস আছে। ঠিক আছে, তো এই নাম্বারটা কি আসলে মানে ফেলে দেওয়ার মতো একেবারে কোনো নাম্বার? ভাইয়া, কি সিস্টেমটা বললেন, মানে যে স্কোরের কথাটা বললেন? এটা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট মডেলের কথা বলতেছি। স্টেট অফ দ্য আর্ট যে মডেলগুলো আছে বর্তমানে, সেগুলো হচ্ছে 99.9 থেকে 99.8% অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, বাট এখানে অবশ্যই বলতেছি যে আমাদের যে প্রি প্রসেসিং, তারপরে প্রম্পটিং, তারপরে হচ্ছে মাঝখানের যে ইনস্ট্রাকশন, এগুলো যেন আমাদের প্রপার থাকে। এগুলো যদি প্রপার আমরা না দিতে পারি, তাহলে কিন্তু আসলে সিস্টেম ফেল করবে। ঠিক আছে, তো আপনি যত স্মার্ট এলএলএম ব্যবহার করেন না কেন, আপনার এই একটা সিস্টেম বিল্ড করতে হবে প্রপারলি, তারপরে আপনি সেই রেজাল্টটা পাবেন। ঠিক আছে, এর আগে কিন্তু পাবেন না। তার মানে হিউম্যান ইন্টারেস্ট থাকতেই আছে। হ্যাঁ, হিউম্যান মানে সিস্টেমটা তো হিউম্যানই বানাবে, তাই না? সে আপনি ব্ল্যাক হোলের বদলে পাচ্ছি যে ধরেন আপনার এই অ্যাপ্লিকেশনে কি হচ্ছে, আমরা কিন্তু লোকবল কমিয়ে দিবে, কারণ হচ্ছে 5 জনের জায়গায় সে একজন একা কাজ করতেছে। ঠিক আছে, এইটা এখন বিষয়টা হচ্ছে দুইটা জিনিস। আমরা যদি আমাদের প্যারামিটার গুলো যেগুলো বলছেন ওগুলো ঠিকঠাক তো দিতে হবে, নাহলে সে কিভাবে জেনারেট করবে? নাম্বার ওয়ান এইটা দিবে, কিন্তু পারফেকশন যেটা যেটা আমাদের পারফেক্টটা সলভ করবে, সেই জিনিসটা যদি আমার অ্যাকুরেসি না করতে পারে, তাহলে সিস্টেম তো ভাই আসলে আপনার নিয়ে লাভ কি? তাহলে তো আমার হিউম্যান দিয়ে যে কাজ করতো সফটওয়্যারে, সেখান থেকে আমরা রিপোর্ট জেনারেট করে কাজ করতে পারি, তাই না? এইখানে একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, এখানে এখানে আপনি যে কথাটা বলছেন, যে প্রবলেমের কথা বলছেন, এটা তো লেজিট, তাই না? এবং এই জন্যই আসলে ডেভেলপমেন্ট ফেজে আপনার এটা ইম্পর্টেন্ট, যে ডেভেলপমেন্ট ফেজে আপনি এখানে এখানে আমার একটা সে আছে মানোয়ার, তুমি যদি আমাকে পারমিশন দাও। হ্যাঁ ভাই, সেটা বলুন। হলো যে যে কোনো এআই প্রোডাক্ট আমরা যখন বানাই, ইনিশিয়াল মোমেন্টে সে আসলে ইম্যাচিওর থাকে, ঠিক আছে? তো আপনি যখন ডে বাই ডে, ফর এক্সাম্পল আপনি যদি চ্যাট জিপিটির কথা চিন্তা করেন, তো যখন প্রথম রিলিজ হয় খুবই বাজে অবস্থা ছিল, ঠিক আছে? এবং আস্তে আস্তে কিন্তু সে এখন মোটামুটি আস্তে ধীরে ম্যাচিওর হচ্ছে, এবং আপনারা খেয়াল করবেন যে ম্যাচুরিটি যত বাড়তেছে তার চিন্তা শক্তিও বাড়তেছে। সে ধরেন যে একটা অ্যান্সার আগে যত তাড়াতাড়ি দিত, এখন খুব একটু চিন্তা করে, ঠিক আছে? রিজনিং ক্যাপাসিটি যেমন বাড়ছে, আবার চিন্তা করার ক্ষমতাও বাড়ছে। তো এআই সিস্টেম, যে কোনো এআই সিস্টেম, ঠিক আছে, আমার ধরেন যে প্রায় 12 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি, যে কোনো এআই সিস্টেম যখন আমরা বিল্ড করতে যাই, তো ইনিশিয়ালি অনেক ইম্যাচিউর থাকে,
দেন ওইটাকে ধরেন যে ইন্ডাস্ট্রি মানে ডোমেইন বেস করে, কারণ কি ফর এক্সাম্পল আমি ধরেন যে এক্স গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য বানাচ্ছি, তাদের স্ট্রাকচারটা, তাদের ফরম্যাট সবকিছু ডিফারেন্ট। এটার হয়তোবা 60% এক্সপিরিয়েন্স ওয়াই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজে লাগতে পারে, বাট বাকি 40% জন্য আমাকে আবার কাজ করতে হবে। তো ওই যে অ্যাকুরেসির যে বিষয়টা, যে ওই যে সালাউদ্দিন ভাই, আই থিঙ্ক শাহাবুদ্দিন ভাই নাকে, যেটা বলতেছিলেন যে যে ইনিশিয়ালি এটা ইমপ্রুভ হবে না, পারফেক্ট হবে না, বাট ডে বাই ডে তাকে শিখাইতে হবে, ডে বাই ডে শিখাইতে হবে। যেমন আমরা একটা আর&ডির কাজ করতেছি, সেটা হলো হ্যান্ড হ্যান্ড রিটেন রিকগনিশন, ঠিক আছে? ওকে, তো এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ, নট অনলি যে ইংলিশ তা না, অ্যারাবিক, বাংলা, হিন্দি, ঠিক আছে? মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করতেছি। সো কাজ করতে গিয়ে দেখা গেল যে প্রথম দিকে আমার অ্যাকুরেসি যেটা ছিল, ডে বাই ডে আমার অ্যাকুরেসি বাড়তেছে। তো এই যে অটোমেশনের যে বিষয়টা, এটা ধরেন যে একদিনে হবে না। এই অটোমেশনের পারফেকশনটা আসলে ডে বাই ডে ইমপ্রুভ হবে। এবং আমরা কখনোই ধরেন যে যারা আপনারা ক্লায়েন্ট বেস কাজ করেন করবেন, আমরা কখনোই ক্লায়েন্টদেরকে একবার এস্টিমেশন দেই না। আমরা আগে ক্লায়েন্টদের কাছ থেকে ডাটাগুলা নেই, যে আসলে তোমার কয় ধরনের প্যাটার্ন আছে, ঠিক আছে? সবগুলা স্ট্রাকচার আমাকে দাও, ঠিক আছে? এবং হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ পেজেস অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পেজেস, ঠিক আছে? ধরেন যে আপনার 10 পেজের একটা পিডিএফ ওসিআর অ্যানালাইসিস সবকিছু করতে হয়তো বা আপনি খুব স্মুথলি করে গেছেন, বাট হোয়াট অ্যাবাউট দ্য 10,000 পেজেস, ঠিক আছে? এরকম অনেক পিও আছে যে 10,000 প্লাস। তো ওই ক্ষেত্রেও আপনার চাঙ্কিং এর অ্যাকুরেসিটা অনেক ভালো হইতে হয়, ঠিক আছে? তো এই জায়গাটায় ধরেন যে ডে বাই ডে কাজ করে 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 মডেল গুলাকে আর কি ইমপ্রুভ করতে হয়। তো এটা আর কি আমার একটা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আশা করি ভাইয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ভাই আসলে যেভাবে বলছেন এক্সপিরিয়েন্স থেকে, এখানে আসলে আমার প্রশ্ন থাকার কথা না। তারেক ভাই হাত তুলে আছেন, তারেক ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি ওই সালাউদ্দিন ভাইয়ের আর্গুমেন্টের উপর বেস করে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে উনি তো অনেক অ্যাকিউরেসির কথা বলছিলেন, যদি অ্যাকিউরেসি না হয় তাহলে এআই সিস্টেমটা মানুষ কেন নেবে? তো মনোহর ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কোন এআই সিস্টেম কি অ্যাকচুয়ালি 100% অ্যাকিউরেসি কি দেয়? এটা পসিবল? 100% অ্যাকুরেসি পসিবল কিনা এটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে রিয়েল লাইফে কি আসলে কোনো কিছু পারফেক্ট? না। কোনো কিছু কিন্তু পারফেক্ট না। পারফেক্ট বলতে আসলে কোনো কিছু নাই, হ্যাঁ? আর যে মডেলগুলো আছে, যে কোনো মডেল, সেই মডেলগুলোকে আসলে বিল্ড করা হয়েছে হচ্ছে আনসার্টেনিটির উপরে ভিত্তি করে, ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যে আপনি যতই শেখান না কেন, তাদের মধ্যে একটা ন্যূনতম পার্সেন্টেজ থাকবে যেটা হচ্ছে আনসার্টেন, ঠিক আছে? যেটা হচ্ছে আনসার্টেনিটি ইচ্ছাকৃত ভাবে অ্যাড করা হয় যেন এরা বায়াসড হয়ে না যায়, ঠিক আছে? তো বায়াসড হয়ে গেলে প্রবলেম কি, তারা ট্রেনিংটাতে খুব ভালো কাজ করবে, বাট আপনার যখন আপনি টেস্ট ডাটা দিবেন, রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে তাদেরকে টেস্ট করবেন, তখন দেখবেন যে তাদের পারফরমেন্স খুবই খারাপ, ঠিক আছে? তো এরকম অবস্থা মানে যেন না হয়, সেই জন্য আসলে মডেলগুলোকে ওইভাবে ক্রিয়েট করাই হয় যে তারা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যায় এবং সেখান থেকে তারা সবসময় প্রবাবিলিটি দিবে, ঠিক আছে? যে আমি 99.9% শিওর যে এই জিনিসটা ঠিক আছে, বাট 0.01% আমার মধ্যে একটু সন্দেহ আছে যে এটা নাও হতে পারে, ঠিক আছে? জি ভাই, আর হচ্ছে সিচুয়েশন অনুযায়ী কি এই যে সিস্টেমে যে ট্রাস্ট ওভার দি যে আপনার অ্যাকিউরেসিটা, আপনি রেঞ্জটা কত হইতে পারে, বা সব সিস্টেমে কি আপনার 99.9 বা 99 অথবা 99.5 কে আমরা কাউন্ট করবো? আচ্ছা, নাকি এটা 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 একটা ভালো প্রশ্ন বলছেন। আসলে ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে আপনি কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতেছেন, ঠিক আছে? সাধারণত আমি যদি ইন জেনারেল বলি, আপনার 95 এর উপরে যদি যায়, 97, 98, 99, ঠিক আছে, এই ধরনের অ্যাকুরেসি হলে সেটা মোটামুটি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? সেটা অ্যাকসেপ্টেবল।
মানে আর যদি এরকম হয় যে খুবই আপনার সফিস্টিকেটেড সিস্টেম প্রয়োজন, যেখানে কিনা ভুলের পরিমাণ একেবারেই কম থাকতে হবে, খুবই কম, তখন আমরা ওই যে HITL-টা ইউজ করি, হিউম্যান ইন দ্য লুপ। তার পাশাপাশি সেখানে আমরা ইনশিওর করার চেষ্টা করি যেন অ্যাকুরেসিটা 99 এর উপরে থাকে আর কি, 99 থেকে এর উপরে থাকে, তখন এইভাবে ইনশিওর করা হয়। আচ্ছা, এটার একটা মেজারমেন্ট আছে, শেয়ার করি। রিসেন্টলি আমরা একটা চ্যাটবট ইঞ্জিন ডেভেলপ করি, ঠিক আছে, ইউএস এর একটা ক্লায়েন্টের জন্য। সো যদিও বা আমরা এটা ধরেন যে প্যারেন্ট এলএলএম ওপেনে ইউজ করি, ঠিক আছে। সো আমরা আসলে কম্পেয়ার করতেছিলাম যে হুইচ এলএলএম ইজ বেস্ট ফর আওয়ার চ্যাটবট ইঞ্জিন, ঠিক আছে। বেস্ট কোন পার্সপেক্টিভে? নাম্বার ওয়ান হলো যে সে ঠিকভাবে রেজাল্ট জেনারেট করতে পারতেছে কিনা, 2 নাম্বার হলো সে কতটুক ফাস্ট, 3 নাম্বার হলো সে কতটুক কম টোকেন খরচ করতেছে। তো এই তিনটাকে সামনে রেখে আমরা ধরেন যে প্রায় যতগুলা প্যারেন্ট এলএলএম আছে সবগুলোর উপর আমরা আসলে একটা এবি টেস্ট করি, কথা বুঝছেন, ঠিক আছে। তো এবি টেস্ট করে হোয়াট উই ফাউন্ড দ্যাট যে আমাদের ওই চ্যাটবট ইঞ্জিনের ক্ষেত্রে ওপেন এআই 4.0 মিনিটা পারফেক্ট ওই তিনটা অবজেক্টিভ ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো এটার জন্য বেস্ট হলো যে আপনি যখন যে সিস্টেমটা বিল্ড করতেছেন এআই দিয়ে, উই নিড টু কম্পেয়ার যে এআই মডেল, ফর এক্সাম্পল ওয়ার্ল্ডে 5টা রিকগনাইজড মডেল আছে ওই পার্টিকুলার টাস্ক কমপ্লিট করার জন্য, ওকে। তো উই নিড টু কম্পেয়ার, আচ্ছা আমার এই টাস্কটার জন্য এই 5টা মডেলের অ্যাকুরেসি কোনটা বেস্ট আসে, ঠিক আছে। তো তখন আর কি আপনি চুজ করতে পারবেন যে না, এটার বাইরে বেসড আমাদের যে ডাটা আছে ওই ডাটা সেট অনুযায়ী এটার বাইরে আর রেজাল্ট আনা সম্ভব না, ঠিক আছে। সম্ভব না বলতে ওই মোমেন্টে হয়তোবা আপনি আরো R&D করে ফাইন টিউন করবেন, অপটিমাইজ করবেন, লেয়ার বসাবেন, মডিফাই করবেন, তখন হয়তো ইমপ্রুভমেন্টে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা কম্পারিজনটা করি, কম্পেয়ার করে একটা জায়গায় চলে আসে। যেমন ওই চ্যাটবট ইঞ্জিনে ওসিআর ছিল, সো আমরা প্রথমে কাস্টম ওসিআর গুলা ইউজ করছি, বাট ওইটা ভালো কাজ করতেছিল না। দেন উই সিলেক্টেড দ্য লামা পার্সার, ঠিক আছে। এটা আপনারা কেউ নাম শুনছেন, লামা পার্সার? লামা পার্সার আপনারা সার্চ দেন গুগলে। হ্যাঁ, লামা পার্সার আমাদের ওই মানে আমরা যে চ্যাটবট ইঞ্জিনটা বানিয়েছি ওইটার জন্য খুব ভালো কাজ করছে, ঠিক আছে। তো এইভাবে কম্পেয়ার করে দেখতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন ছিল? ভাই আমাদের ক্লাসে কি আর মানে ক্লাসের কি আমরা শেষ দিকে, মানে স্লাইডে কি আরো বাকি আছে না? তাহলে শেষ দিকে বলতে মোটামুটি আর একটু সময় আছে। তাহলে ভাই আপনি ক্লাসটা শেষ ভাই, করেন, কোর্স তারপরে আমরা কন্টেন্ট নিয়ে কোশ্চেন একটু কথা বলেন। কোর্সে আপনার স্লাইডটা শেষ করার পরে কোর্স কন্টেন্ট নিয়ে একটু ওভারভিউ দিয়ে। কোর্স কন্টেন্ট নিয়ে আসলে কথাবার্তা আছে আপনাদের সাথে, সো একটু আচ্ছা, সাথে নেক্সট। থাকেন, ঠিক আছে। সো আমরা সিস্টেম ক্লাসটা কিভাবে কন্টিনিউ করেন, আমি কোশ্চেন পরে করছি। হ্যাঁ, ওকে। সো কিভাবে কাজ করে এটা তো আমরা মোটামুটি জানলাম, ঠিক আছে। এটা আসলে খুবই হাই লেভেল একটা ওভারভিউ, ঠিক আছে। বিহাইন্ড দ্য সিন অনেক ক্রিটিক্যাল কাজ ঘটে, ঠিক আছে। যেমন জাস্ট প্রি প্রসেসিং এর যে টাস্কটা যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট টাস্ক, এটা ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে, যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে চান। তারপর হচ্ছে আপনার ইনস্ট্রাকশন বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে, তারপর আউটপুট ভ্যালিডেশন সিস্টেম আছে, ডাটাবেস ইঞ্জিনিয়ারিং আছে, ঠিক আছে। আবার ডাটাবেসের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। আপনার যদি স্মল ডাটাবেস হয় সেক্ষেত্রে আমরা এক ধরনের ডাটাবেস ইউজ করি, আমাদের যদি অনেক বড় ধরনের ডাটাবেস হয়, কমপ্লেক্স ডাটাবেস হয়, সেক্ষেত্রে আমরা অন্য ধরনের ডাটাবেস সিস্টেম ইউজ করি, ঠিক আছে। এবং ডাটাবেস থেকে যেন কুইরি গুলো আমরা এফিসিয়েন্টলি পেতে পারি, ডাটাগুলো যেন এফিসিয়েন্টলি আমরা পাই কম সময়ের মধ্যে, সেটাও আমাদের বিভিন্ন ভাবে মেনটেন করতে হয়, ঠিক আছে।
সো আমরা একটু পরে দেখি। সো ইন্ডাস্ট্রিতে আসলে ইউজ কেস গুলো কোথায় কোথায়, এটা অনেকে প্রশ্ন করছিলেন যে ইন্ডাস্ট্রিতে আমরা এটা কোথায় ব্যবহার করতে পারি বা এটার ইউজ কেস গুলো কোথায় কোথায়। সো বিভিন্ন ধরনের কোম্পানি অলরেডি ব্যবহার করতেছে। যেমন ইউএস এর একজন ভাই, উনি বাংলাদেশে আসছিলেন কিছুদিন আগে, আমাদের সাথে দেখা হয় আর কি। সো উনি যেটা কাজ করেন, ওনার কাজ হচ্ছে শুধুমাত্র ডাটা নিয়ে, ঠিক আছে, শুধুমাত্র ডাটা নিয়ে কি করেন উনি উনি বিভিন্ন ধরনের ডাটা ওনার কাছে আসে, ডাটা উনি কালেক্ট করেন, সেই ডাটাগুলোকে উনি প্রসেস করে জাস্ট একটা সিস্টেমে পাঠিয়ে দেন। ওনার কাজই এটা, ঠিক আছে। সো এই কাজটা কিন্তু উনি মানে ম্যানুয়ালি করেন না, কাজটা করেন এআই ইউজ করে। বাট এখানে তার হিউজ পরিমাণ ডাটা থাকে, হিউজ পরিমাণ ডাটা তাকে প্রসেস করতে হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডাটা থাকে, বিভিন্ন ফরম্যাটের থাকে, ঠিক আছে। তো এটা একটা রিয়েল ঘটনা বললাম আর কি। আর এমনিতে আর কি কোথায় কোথায় ব্যবহার হয়, ফাইন্যান্স যেটা, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনভয়েস বা রিসিপ্ট থাকতে পারে, ঠিক আছে, এই ধরনের ডাটাগুলো ধরেন সাধারণত সিস্টেমে থাকে, ঠিক আছে, অলরেডি ডেভেলপড সিস্টেম যদি হয় সেখানে আপনার ডাটাগুলো আছে। বাট যখন আপনাকে কোনো একটা ডকুমেন্ট পাঠানো হয় বা কোনো একটা প্রিন্টেড ডকুমেন্ট দেওয়া হচ্ছে, তখন আপনি সেখান থেকে ডাটাগুলো আপনার সিস্টেমে নিতে চাচ্ছেন, এরকম ক্ষেত্রে এই ধরনের সিস্টেম ভালো কাজ করতে পারে। তারপর হেলথ কেয়ার এবং প্রেসক্রিপশন। সো হেলথ কেয়ারের ক্ষেত্রে এটা বলতে পারে যে হেলথ কেয়ারে আবার কিভাবে কাজে আসতে পারে। সো হেলথ কেয়ারে আমরা জানি যে ডাক্তারের হাতের লেখার যে অবস্থা, আমরা বুঝতে গেলে মানে অনেক কিছু ভুল আমরা বুঝি, ঠিক আছে, ঠিকভাবে বুঝতে পারতেছি না। সো হেলথ কেয়ারের ক্ষেত্রে আমাদের যে প্রেসক্রিপশন গুলো আছে সেগুলোকে হচ্ছে নর্মালাইজ করে আমাদের যারা ইউজার আছে বা যে পেশেন্ট যারা আছে তাদের জন্য তাদের বোধগম্য আকারে দেওয়া। তারপর ল্যাব রিপোর্ট যেগুলো আছে সেগুলো তাদের বোধগম্য আকারে দেওয়া, ঠিক আছে। ধরেন আমরা ল্যাব রিপোর্ট পেলাম, ল্যাব রিপোর্ট পাওয়ার পরে কি হয়, আবার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হয়, তাই না? ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে হচ্ছে আমাদেরকে একটা ডিসিশনে আসতে হয়। বাট হোয়াট ইফ যদি এরকম হয় যে আমাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে খুবই খারাপ কিছু একটা আছে যেটা কিনা আমরা সাধারণ মানুষ জানি না, আমাদেরকে কিছু একটা নিতে হবে, কোনো একটা স্টেপ নিতে হবে, ঠিক আছে। সো সেটা কিন্তু অনেক সময় অ্যাডভাইসে দেয়া থাকে, বলে দেয়া থাকে যে এই জিনিসটা এই কাজ এইভাবে করেন বা এটা করতে হবে, ঠিক আছে। বাট পেশেন্টরা তো সবসময় আসলে ওইভাবে বুঝতে পারে না, সেক্ষেত্রে কি থাকে মানে তারা বুঝতে না পারে ডাক্তারের হয়তো অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা করতেছে, এর মধ্যে রোগের সিরিয়াস একটা কিছু ঘটে যায়। তো এই ধরনের ঘটনা যেন না ঘটে, যেন হচ্ছে আমাদের রোগীর যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে এগুলো যেন দ্রুত আমরা সলভ করতে পারি, এখানে মাঝে এলেভেন বা আমাদের স্মার্ট সিস্টেম গুলো ইউজ করতে পারি, যেখানে তারা হচ্ছে নর্মাল মানুষের বোধগম্য উপায়ে হচ্ছে আমাদের ল্যাব রিপোর্ট বলেন বা প্রেসক্রিপশন বলেন সেগুলোকে হচ্ছে ওইভাবে প্রেজেন্ট করবে, ঠিক আছে। তো এরকম স্মার্ট সিস্টেমও কিন্তু আছে, আমাদের উন্নত যে দেশগুলো আছে ওয়ার্ল্ডে সেখানে কিন্তু এই ধরনের স্মার্ট সিস্টেম গুলো আছে। আচ্ছা, তারপরে দেখতেছি ব্যাংকিং। ব্যাংকিং সিস্টেমে আসলে ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে একটা ব্যাংকিং, এবং ব্যাংকিং কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে হিউজ লেনদেনের বিষয়, টাকা পয়সার বিষয় আর কি, মানুষের সম্পত্তির বিষয়। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের চেক যেগুলো আছে সেগুলো ভেরিফিকেশন আছে, তারপরে আপনার ডাটা এন্ট্রি আছে, কেওয়াইসি যে ফর্ম গুলো আছে সেগুলো ভ্যালিডেশন আছে, ঠিক আছে। এই ধরনের কাজগুলো আসলে ম্যানুয়ালি করা হতো, এখন আমাদের এই স্মার্ট সিস্টেম দিয়ে আমরা চাইলে এটা কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এডুকেশন। এটা এডুকেশন স্টুডেন্ট ফর্ম থাকতে পারে, এডুকেশনের ক্ষেত্রে আরো যেগুলো থাকতে পারে, ধরেন আপনার স্টুডেন্ট রেজাল্ট যে কার্ড আছে, ঠিক আছে, রেজাল্ট যেগুলো সেগুলো এখন অলরেডি স্মার্ট হয়ে যাচ্ছে। বাট যেখানে আমাদের স্মার্ট নাই, যে রেজাল্ট গুলো মনে করেন অনেক পুরাতন, ঠিক আছে, কাগজের রেজাল্ট, সেগুলোকে আমরা চাইলে এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে ডিজিটালাইজ করতে পারি। তারপরে গভর্নমেন্ট আইডেন্টিটি ডকুমেন্টস। আইডেন্টিটি ডকুমেন্টস বলতে আমরা অনেকে এনআইডির ব্যাপারটা জানি, তাই না? সো এনআইডির যে বিষয়টা আছে, এনআইডির এটা হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট। আচ্ছা, কোম্পানিরা আসলে এই জিনিসটা কেন চায়, এটা নিয়ে অলরেডি আসলে অনেক বড় আলোচনা হয়েছে, মাঝখানে আমরা অনেক কথা বললাম যে কেন এই ধরনের সিস্টেম একটা কোম্পানি চাইতে পারে, ঠিক আছে। তার যদি আবার আমরা বলি একটু, ডাটা এন্ট্রি যে স্টাফ, ডাটা এন্ট্রি স্টাফ কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজই করতেছেন, এবং তাদেরকে আমাদের মানে সঠিক ভাবে ইভালুয়েশনের পরে তাদেরকে কিন্তু হায়ার করতে হয়। আবার মানুষ যেহেতু আমরা যখন হায়ার করতেছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো সেখানে সে থাকবে, এরপর হয়তো চলে যাবে, ঠিক আছে। আবার আমাদের হায়ারিং প্রসেসে যেতে হচ্ছে, ম্যানুয়াল লেবার এবং টাইম কনজিউমিং একটা বিষয় থাকে এখানে, যে আমাদের ধরেন 10,000 ডকুমেন্টস আমরা ইয়ে করবো, সিস্টেমে এন্ট্রি নিব, ঠিক আছে।
So এই যে হিউজ পরিমাণ একটা ডকুমেন্ট, এটা একজন মানুষ বলতেছি না, আসলে অনেক মানুষ থাকে, যখন ম্যানুয়ালি আমরা করি তখন তো অনেক মানুষ থাকে, বাট তাও মানুষের পক্ষে কি এটা সহজসাধ্য বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যতই মনে করেন অনেক মানুষ নিছেন, ঠিক আছে, বাট ডিমান্ড বেসিসে ধরেন আপনার হঠাৎ করে ঈদের আগে চাহিদা বেড়ে যায় না আমাদের বাজারগুলোতে, পণ্যের চাহিদা কিন্তু ঈদের আগে অনেক বেড়ে যায়। তো ঈদের আগে মনে করেন চাহিদা অনেক বেড়ে গেছে, আবার অন্য সময় চাহিদা নাই, এই যে একটা ফ্লাকচুয়েশন ঘটে, এটা কিন্তু আপনি যদি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ হিউম্যান ইউজ করেন, তাহলে কিন্তু এই জিনিসটাকে আপনি খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আর কি, যখন আপনার ডিমান্ডের মধ্যে আপনি করবেন আর কি, অন ডিমান্ড। আবার আপনি ধরেন কম মানুষ নিয়ে কাজ করতেছেন, হঠাৎ করে আপনার অনেক ডিমান্ড চলে আসছে, তখন আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো লেবার পাবেন না, বা ভালো আপনি ডাটা এন্ট্রি স্টাফ পাবেন না, ঠিক আছে। আর ওয়ার্ক ফ্লোটা স্লো, কারণ ওয়ার্ক ফ্লো হচ্ছে আপনার ডাটা এন্ট্রি নিচ্ছেন অনেক সময় ধরে, তারপরে এটাকে আবার ভ্যালিডেশন করতে হচ্ছে, ঠিক আছে। কিছু কমপ্লেক্স, হ্যাঁ কেউ কিছু বলতেছিলেন? হ্যালো, ওকে। সো কমপ্লায়েন্স ইস্যু থাকতে পারে। কমপ্লায়েন্স ইস্যুটা এরকম যে আপনি আপনার কোম্পানিতে যাকে নিয়োগ দিচ্ছেন, আমরা তো আসলে চেষ্টা করি যে ভালোভাবে যাচাই বাছাই করেই নিয়োগটা, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির মধ্যে স্পাই ঢুকে যায়, ঠিক আছে। তো যারা কি করে কোম্পানির ইনফরমেশন গুলো লিক করতে থাকে, ঠিক আছে। তো এই ধরনের, এটা কিন্তু আসলে এর বাইরে না আসলে, ঠিক আছে। আবার আমাদের যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে আসলে আমাদের সিস্টেমের সাথে ঠিকভাবে যাচ্ছে কিনা, এটা বা সিস্টেমে যেভাবে আমাদের ডাটাটা নেওয়া উচিত সেভাবে একজন ডাটা এন্ট্রি স্টাফ ইনপুট দিতে পারতেছে কিনা, এটাও একটা বিষয়, ঠিক আছে। যখন নতুন কেউ আসবে তাকে এই বিষয়ে আবার ট্রেনিং দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এই জিনিসটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং ওভার দা লং রান আপনার এই যে কস্ট গুলো, এটা আসলে অ্যাকুমুলেট হয়ে হয় অনেক হিউজ একটা কস্টে পরিণত হয়, ঠিক আছে। যদিও ইনিশিয়ালি মনে হয় যে না, কস্টটা খুব একটা বেশি না, বাট পরবর্তীতে দেখা যায় কি অ্যাকুমুলেট হয়ে কস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাচ লেস ইরোর। হ্যাঁ, টাইম যদি আমরা চিন্তা করি, কম সময়ের অনেক কম ইরোর দিচ্ছে অল্প সময়ের সাপেক্ষে, ওয়ার্ক ফ্লো অনেক ফাস্ট হচ্ছে, এবং কস্টের ক্ষেত্রে লোয়ার কস্ট, এটা ইনিশিয়ালি আসলে বোঝা যাবে না যে কস্ট আসলে কম না বেশি, কারণ ইনিশিয়ালি যখন আপনি এরকম ধরনের একটা সিস্টেম বিল্ড করতে যাবেন, আপনার কাছে মনে হবে যে এটা তো কস্ট অনেক বেশি, অনেক হাই, ঠিক আছে, ইনিশিয়াল সেট আপ কস্ট। বাট ওভার দ্য লং রান যখন আপনি চিন্তা করবেন, এই জিনিসটা আপনার সাথে থাকতেছে, আপনার থেকে শিখতেছে, এবং এই নলেজটা তার মধ্যে রয়ে গেছে, এবং এটাকে আপনি যত আপনি ট্রেন করবেন তত এটা ম্যাচিউরড হচ্ছে, ঠিক আছে। এবং এটা একদম একদম নতুন কোনো ডাটা এন্ট্রি স্টাফের মতো আপনাকে গ্রাউন্ড আপ আপনাকে ট্রেন করা লাগতেছে না, আপনাকে জাস্ট যেখান থেকে চেঞ্জেস আসতেছে সেই জায়গা থেকে আপনার ট্রেনিং করালেই চলতেছে, ঠিক আছে। আর খুবই সামান্য যদি পরিবর্তন আসে তাহলে তো আসলে সমস্যা নাই, তাহলে অটোমেটিক সে কাজ করতে পারতেছে। ওকে, সো নেক্সট টপিকে আসি। এখানে আমাদের কি কি ক্যারিয়ার অপরচুনিটিস আছে, যে অপরচুনিটিস গুলা মানে আমরা এখান থেকে ইয়ে করতে পারি। সো এটা আমরা মানি বা না মানি, একটা অনেক ধরনের বড় ধরনের একটা শিফট চলে আসছে এআই আসার পরে, ঠিক আছে। এআই আসার পরে অনেক বড় ধরনের একটা শিফট চলে আসছে ইন্ডাস্ট্রিতে, এবং এটা কিন্তু অ্যাডাপ্ট হচ্ছে সব কোম্পানিতে। এখন এটা আমাদের ইচ্ছাকৃত ভাবে হোক ইচ্ছার বিরুদ্ধে হোক, এটা হচ্ছে, ঠিক আছে। এবং এই অপরচুনিটিটা আমাদেরকে গ্র্যাব করতে হবে, ঠিক আছে। নতুন ধরনের জব অপরচুনিটি তৈরি হচ্ছে, পুরাতন অনেক জব সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে, বাট নতুন অনেক জব অপরচুনিটি তৈরি হচ্ছে। সো আমাদেরকে প্রিপেয়ার হতে হবে যে এই যে নতুন অপরচুনিটি গুলো ক্রিয়েট হচ্ছে, এর জন্য আমরা কতটুকু প্রিপেয়ার্ড, আমরা কতটুকু এটাকে অ্যাডপ্ট করতে পারতেছি, ঠিক আছে। এখানে যদি আমরা নিজেদেরকে পিছিয়ে রাখি তাহলেই সমস্যা। আমরা যত দ্রুত এটাকে অ্যাডপ্ট করতে পারবো, এটা আমাদের জন্য ততই মঙ্গলজনক। তো এখানে ক্যারিয়ার অপরচুনিটি কি আছে? অবশ্যই। তো এখানে আমি খুবই অল্প কিছু সিলেক্টেড এখানে ক্যারিয়ার অপরচুনিটি দেখাচ্ছি, যেগুলো আসলে আমাদের যে ওয়েবিনার টপিক আছে সেই টপিকের সাথে রিলেট করে। তার মধ্যে এআই ইঞ্জিনিয়ার, অবশ্যই এমএল ইঞ্জিনিয়ার আছেন, এনএলপি ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি খুব সবচেয়ে বেশি অ্যালাইন করে আমাদের আজকের যে টপিক আছে এটার সাথে, এনএলপি ইঞ্জিনিয়ারিংটাই সবচেয়ে বেশি অ্যালাইন করে, প্লাস ডাটা ইঞ্জিনিয়ার, এন্ড তারপর হচ্ছে অটোমেশন ডেভেলপার, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এক একটা সিঙ্গেল রোল, সিঙ্গেল এক একটা রোল আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে।
আচ্ছা, এটা কি আমরা করতে পারবো কিনা এই প্রশ্ন মনে আসতে পারে যে আমি কি পারবো। আমার কথা হচ্ছে হোয়াই নট, আপনারা পারবেন না কেন, ঠিক আছে। তো আপনারা সবাই আপনারা এখন পর্যন্ত যারা জয়েন করছেন এবং এখনো আছেন আমাদের সাথে, আই হোপ আপনারা সবাই এই বিষয়টাতে আগ্রহী এবং জানতে চান, এই জন্যই আসলে আছেন। আপনারা যেহেতু আগ্রহ নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত আছেন এতক্ষণ ধরে, ঠিক আছে, তার মানে অবশ্যই আপনারা এটার জন্য চেষ্টা করতেছেন, ঠিক আছে। তো আপনারা আগ্রহী, আপনারা চেষ্টা করতেছেন, আপনারা পারবেন না কেন। আপনাদের কি দরকার? দরকার হচ্ছে সঠিকভাবে সঠিক পথে আগান, ঠিক আছে, সঠিকভাবে সঠিক পথে আগান। তো সাকসেস কখন আসবে? আমরা এখানে একটা ওয়ার্ড আর্ট দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে? সাকসেস, ভিশন, নিউ আইডিয়া, প্ল্যান, গ্রোথ, অ্যাকমপ্লিশমেন্ট, ঠিক আছে। তো আমি যদি এটাকে সামারাইজ করি, যে আমাদের একটা ভিশন থাকতে হবে এবং সেই ভিশন অনুযায়ী আমাদেরকে প্ল্যান তৈরি করতে হবে, নিউ আইডিয়া জেনারেট করতে হবে, ঠিক আছে, সেই প্ল্যান অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ঠিক আছে, তাহলেই সাকসেস সম্ভব। এটা যে কোনো সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তো আমরা যে এই যে সিস্টেমের কথা বললাম, এই ধরনের স্মার্ট সিস্টেমের পেছনে আসলে কি কাজ করতেছে, এই সিস্টেমের পেছনে যদি আমরা বলি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকবে, ঠিক আছে, মিনিমাম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবে। তো এখানে যেহেতু মেশিন লার্নিং এর ব্যাপার স্যাপার, তো এখানে পাইথনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ইঞ্জিনিয়ারিং এ। তারপর এনএলপি, এনএলপি আসলে এখানে মেইন টাস্কটা আসলে এনএলপি হ্যান্ডেল করতেছে, টেক্সট প্রি প্রসেসিং বা টেক্সট রিলেটেড যত ডাটা আছে সেগুলো হ্যান্ডেল করা, এটা আসলে এনএলপির কাজ। দেন হচ্ছে ব্যাকএন্ড, ব্যাকএন্ড হচ্ছে ফুল সিস্টেমের বলতে পারেন যে পিছন থেকে কাজ করে আর কি, কলকাঠিনারে আর কি। তো আপনি অনেক কিছু বলতেছেন যে এই কাজ করতেছে, এই কাজ করতেছে, কিন্তু এটা সিস্টেমের সাথে যখন ইন্টিগ্রেট করতেছে সেখানেই ব্যাকএন্ডের কাজ। তো ব্যাকএন্ড কি করতেছে? আপনার এই যে ডাটাটা পাচ্ছেন, আপনাকে ডাটাটা দিচ্ছে, এই ডাটাটা নিয়ে আপনি আপনার সিস্টেমে এন্ট্রি দিচ্ছেন, ঠিক আছে। তারপরে ডাটাবেস, আপনার ডাটাবেসে ডাটাটাকে স্টোর করতেছেন এবং সেখান থেকে প্রয়োজন অনুসারে ডাটা আবার রিট্রিভ করতেছেন। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা একটা কি রোল আসলে এখানে প্লে করে, যেটা এর আগেও বলতেছিলাম যে আপনি সঠিক প্রম্পট যখন দিতে পারবেন তখনই আসলে আপনার আপনার যে সিস্টেমটা আছে সেটা ঠিকঠাক ভাবে কাজ করবে। আর যদি প্রম্পটিং আপনি ভুল করেন অথবা যে কোনো একটা নর্মাল প্রম্পট দিয়ে দেন, তাহলে আসলে সে সবসময় সঠিকভাবে রেজাল্ট দিবে না, ঠিক আছে। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু আর একটা রোল, এটাকে আমি উল্লেখ করছি কিনা জানি না, ও না এটা আমি উল্লেখ করিনি। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু আরেকটা রোল যেটা কিন্তু ইন্ডাস্ট্রিতে আছে, ঠিক আছে। সো আপনার সঠিকভাবে প্রম্পট লিখতে পারলে আপনার যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে সেটা আপনাকে সঠিক রেজাল্ট দিতে পারবে। আমি ডান পাশে আরো কিছু পয়েন্ট আউট করেছি এখানে। এনএলপি যেহেতু আমাদের এই সিস্টেমের কি প্লেয়ার, তো এনএলপি তে আসলে আমাদের কি কি জানা লাগবে যদি আমরা এরকম একটা সিস্টেম বিল্ড করতে চাই, বা আমরা একদম গোড়া থেকে যদি জেনে আসতে চাই যে সিস্টেমটা কিভাবে কাজ করতেছে আর এনএলপি এর এখানে রোলটা কিভাবে কাজ করতেছে। তো সেখানে কিছু কি টপিক আমি এখানে তুলে ধরেছি, যে ডাটা কালেক্টিং বা ডাটা কালেক্টিং একটা প্রথম প্রসেস আর কি, ডাটা কালেকশন। তো আপনার ডাটা কালেকশনটা যে কোনো মেশিন লার্নিং রিলেটেড কাজের জন্যই প্রথম প্রসেস। দেন ইটিএল বলতে যেটা বোঝায়, সংক্ষেপে ইটিএল লিখছি। সো ইটিএল ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো আপনি ডাটাটাকে নিচ্ছেন, ডাটাটাকে নেওয়ার পরে সেটাকে আপনি প্রসেস করতেছেন, সেটাকে লোড করতেছেন, এটাই হচ্ছে মোটামুটি একটা ইটিএল প্রসেস, ঠিক আছে। তারপরে আপনি টেক্সট প্রসেসিং, আচ্ছা টেক্সট প্রসেসিং এটা ইটিএল এর মধ্যেও কিছু পড়ে, কিন্তু আমরা এটাকে আলাদাভাবে লেখার কারণ হচ্ছে টেক্সটের জন্য আমাদের প্রসেসিংটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে, প্রত্যেকটা ডাটারই প্রসেসিং ডিফারেন্ট। সো টেক্সটের ক্ষেত্রেও প্রসেসিংটা কিছুটা ডিফারেন্ট। আর ইটিএলটা এখানে আলাদাভাবে উল্লেখ করার কারণ হচ্ছে সব এমএলএই বা সব এমএল বলেন, আপনি মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, কম্পিউটার ভিশন বলেন আর এনএলপি বলেন, সব জায়গাতেই ইটিএল প্রসেসটা কমন, ঠিক আছে। আর টেক্সট প্রসেসিংটা হচ্ছে শুধুমাত্র আপনার এনএলপির জন্য। তারপরে কিছু প্রসেসিং এর কিছু পার্ট আমি এখানে দেখাইছি, প্রসেসিং এর কিছু পার্ট যার মধ্যে আছে টোকেনাইজেশন, স্টেমিং, ল্যামিটাইজেশন, ভেক্টরাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো গেল টেক্সট রিলেটেড কথাবার্তা। এখন আসি যে অ্যাকচুয়াল যে এনএলপি রিলেটেড যে নলেজটা বা এলএলএম রিলেটেড যে নলেজটা, সেটা আমরা কিভাবে শিখতে পারি বা কিভাবে আগাতে পারি। সো
ক্লাসিক্যাল মেশিন লার্নিং মডেল দিয়ে শেখাটা সবচেয়ে ভালো। ক্লাসিক্যাল মেশিন লার্নিং মডেল শিখলে যেটা হবে যে আপনি একদম গোড়া থেকে বুঝতে পারবেন এই জিনিসটা এইভাবে কাজ করে, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি না, বাট এটা শিখলে আপনার সামনের যে ডিপ লার্নিং মডেল গুলো আছে এগুলো বুঝতে আরো ইজি হয়, ঠিক আছে। প্রসেস গুলো তখন অনেকটা ইজি হয়ে যায়। তারপরে ডিপ লার্নিং তো শিখতেই হবে। দেন হচ্ছে কিছু প্রসেসিং বলতেছি, ফাইন টিউনিং, অর্থাৎ আপনার মডেলটাকে, আপনি মডেল তৈরি করতেছেন, অপটিমাইজেশনের কিছু ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। মডেলের পারফরমেন্স অপটিমাইজেশন বলেন, তারপরে হচ্ছে লেটেন্সি কমানো বলেন। তো এই কাজগুলো আমরা ফাইন টিউনিং অপটিমাইজেশনের মাধ্যমে করি। তারপর হচ্ছে জেনারেটিভ এআই সম্পর্কে আপনাকে জানতে হবে, যেহেতু জেনারেটিভ এআই এর যুগ। আর আমরা যে সিস্টেমের কথা বলতেছি এখানে আসলে জেনারেশনের কিছু কাজ আছে। সো জেনারেটিভ এআই এর যে কনসেপ্ট গুলো আছে এগুলো ক্লিয়ার থাকতে হবে। এন্ড দেন ফাইনালি হচ্ছে এলএলএম এর যে কনসেপ্ট গুলো আছে সেগুলো, ঠিক আছে। তো সবগুলো ধাপ পার হয়ে এটা মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ আমি প্রসেস আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছিলাম। এটা খুবই খুবই কম্পাইলড একটা ভার্সন। আপনি যদি এটা ডিটেইলড ভার্সন দেখতে চান, ঠিক আছে, যে এটা আমরা আসলে কিভাবে এক্সিকিউট করতে পারি, যে এখানে আমাদের প্ল্যানটা কি হতে পারে, যদি আমি আসলে একজন এনএলপি ইঞ্জিনিয়ার হতে চাই, যে কিনা ইন্ডাস্ট্রিতে জব করতে চাই, আমরা যে রোলগুলো দেখলাম সেই রোলগুলোতে, তাহলে আপনি ইনোভেটিভ স্কিলস লিমিটেড এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেখানে ডিটেইলস দেয়া আছে। আমাদের এখানে সাপোর্ট কোঅর্ডিনেটর মনে হয় রাফিল ভাই ছিলেন। রাফিল ভাই কি আছেন? হ্যাঁ মানো, তুমি ওয়েবসাইটে যাও, আমি বলতেছি, ঠিক আছে, ওয়েবসাইটে যাও। সো আমি দেখাই, হয়তো উনি নাই। আমরা যদি গুগলে সার্চ করি ইনোভেটিভ স্কিলস লিখে, তাহলে দেখবেন যে প্রথমে চলে আসছে। বা যে কোনো আপনি মেশিন লার্নিং প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে বা ডিপ লার্নিং প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে আপনি ইনোভেটিভ স্কিলস পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এখানে সরাসরি কোর্সেসে চলে যাই এবং আমি এনএলপি যেটার কথা আসলে খুব জোর দিয়ে বলতেছিলাম, এনএলপি যে কোর্সটা সেটা হচ্ছে এই যে এটা মেশিন লার্নিং ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, সো আমরা যদি এখানে ক্লিক করি, আপনি দেখবেন যে কারিকুলামের আন্ডারে খুব ডিটেলসে লেখা আছে যে আসলে আমরা কি কি শিখবো। তো এখানে আপনাদের খুবই ডিটেলসে লেখা আছে। যেমন প্রথম থেকে যদি বলি, হাউ টু অটোমেট ডাটা কালেকশন, মানে ডাটা কালেকশন আমি জাস্ট বলছি, বাট ডাটা কালেকশনও তো আসলে হিউজ একটা বিষয়, ঠিক আছে। যখন আমরা অনেক বড় ধরনের ডেটা সেট তৈরি করতেছি, ঠিক আছে। সো এই বিষয়টা অটোমেট করা যায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের স্ক্র্যাপিং টুল ইউজ করে আপনি ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর ডেটাগুলো প্রসেসিং এর বিষয় আছে, ঠিক আছে। এখানে ডেটা কালেকশনে আসলে অনেক কাজ আছে, এখানে মোটামুটি সবকিছুই দেখানো হবে। তারপরে আমাদের যে ইটিএল প্রসেসের কথা যেটা বলতেছিলাম, এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন এন্ড লোডিং এনএলপির জন্য, সেই প্রসেসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেন হচ্ছে টেক্সট প্রসেসিং এর পরে হচ্ছে ভেক্টরাইজেশন টেকনিক্স, ঠিক আছে। বিভিন্ন ধরনের টেকনিক আছে, আসলে কখন কোনটা ইউজ করবেন এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনারা যখন স্টাডি করবেন বা স্টাডি করতে শুরু করবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আমার কখন কোনটা প্রয়োজন, ঠিক আছে। দেন ট্রেডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম, ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাডভান্সে যাওয়ার আগে ট্রেডিশনালটা বুঝতে হবে, ঠিক আছে। সো ট্রেডিশনালটা যখন বুঝে ফেলবো, এক হচ্ছে এটা বুঝতে কিছুটা সহজ ডিপ লার্নিং থেকে, প্লাস আমাদের যে ইনিশিয়াল যে কনসেপ্ট গুলো সেগুলো আমরা আগে থেকে ক্লিয়ার হয়ে নিচ্ছি একদম সরাসরি নর্মাল বলতেছি, আমাদের ক্লাসিক্যাল যে মেশিন লার্নিং মডেল গুলো আছে সেগুলো দিয়ে। তারপরে যখন আমরা একটু অ্যাডভান্সে যাব ডিপ লার্নিং মডেলে, তখন হচ্ছে আমাদের এই কনসেপ্ট গুলো খুবই হেল্পফুল হবে বোঝার জন্য, ঠিক আছে। যেহেতু ডিপ লার্নিং এমনিতেই একটু কঠিন, ঠিক আছে, বাট যখন আমরা ক্লাসিক্যাল মেশিন লার্নিং মডেল গুলো নিয়ে স্টাডি করে আসবো তখন এটা একটু সহজ হয়ে যায় বিষয়টা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে ডিপ লার্নিং মডেল আসলে কি কি আছে, যে থিওরি প্লাস ইমপ্লিমেন্টেশন, আমরা দুইটা জিনিস দেখতেছি। অর্থাৎ এখানে আমাদের থিওরিও দেখানো হয় প্লাস ইমপ্লিমেন্টেশনটাও দেখানো হয়। থিওরি বলতে বিহাইন্ড দ্য কোড আসলে কি কাজ করতেছে, কোন ধরনের ম্যাথমেটিক্স কাজ করতেছে, কোন অ্যালগোরিদম গুলো কাজ করতেছে এবং কিভাবে কাজ করতেছে। দেন হচ্ছে কোডিংটাও দেখানো হয় ইমপ্লিমেন্ট করে, যে কিভাবে এটা রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে। সেখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা এএনএন, তারপর হচ্ছে ডিপ লার্নিং যে নেটওয়ার্ক গুলো আছে, ডিএনএন, সিএনএন, আরএনএন, এলএসটিএম, ঠিক আছে। সেগুলো সবই হচ্ছে কি স্টেপ বাই স্টেপ সাজানো আছে যেন আপনারা সহজে বুঝতে পারেন। আবার নিচে দেখেন যে টু প্রজেক্টস দেয়া আছে,
দ্যাট মিনস আপনারা এখান থেকে প্রজেক্টও দেখতে পারবেন বা করতে পারবেন, যেটা কিনা আপনার সিভিতে অ্যাড করলে আপনার সিভিটাকে আরো ওয়েটফুল করবে, আপনাকে ক্যান্ডিডেট হিসেবে কোনো একটা জায়গায় আপনি আরো ভালোভাবে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবেন, এবং চান্সেস অফ গেটিং হায়ার্ড এটা খুব হাই হয়ে যাবে। দেন আমরা দেখতেছি জেনারেটিভ এআই। সো জেনারেটিভ এআই এর যে ফাউন্ডেশন টপিক গুলো আছে এখানে ট্রান্সফর্মার অ্যাটেনশন, সেলফ অ্যাটেনশন মেকানিজম, ঠিক আছে। তারপর সেলফ অ্যাটেনশন মেকানিজমের পিছনে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক পজিশনাল এনকোডিং এন্ড লেয়ার নরমালাইজেশন, এই বিষয়গুলো আসলে দেখানো। দেন আসতেছে আমাদের মেইন যে এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম আর কি, এলএলএম, সেই এলএলএম। সো এই সবগুলো যখন আপনি বুঝে আসবেন তখন আপনি এলএলএম নিয়ে স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা এলএলএম কিভাবে কাজ করে এবং আপনি একটা এলএলএম কে কিভাবে ট্রেনিং করাতে পারেন বা ফাইন টিউনিং করাতে পারেন, ঠিক আছে। আসলে এলএলএম তো অনেক বড়, সো আমরা যেটা করি যে এখন আর গ্রাউন্ড আপ এলএলএম কে কেউ ট্রেন করে না, যেটা করে যে এলএলএম মডেলটাকে নিয়ে নিজেদের মতো করে ফাইন টিউন করে নেয়, ঠিক আছে। এটাই বর্তমানে হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। এখানেও আপনারা প্রজেক্ট করবেন। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি নলেজ ডিসটিলেশন। আমি যেটা ওই যে বলতেছিলাম যে আমাদের, সরি একটু টাইম দিবেন আমাকে। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে মডেল ডেপ্লয়মেন্টের আগে মডেলটাকে আমাদের অপটিমাইজ করতে হয়, হ্যাঁ। সো সেই অপটিমাইজেশনের একটা মোটামুটি বেশ কমন অপটিমাইজেশন টেকনিক হচ্ছে নলেজ ডিস্টিলেশন, ঠিক আছে। সো এখানে টিচার স্টুডেন্ট মডেলের মাধ্যমে আমাদেরকে আমাদের একটা বড় মডেল থেকে একটা ছোট একটা মডেল তৈরি করা হয়, অ্যাকুরেসিটাকে খুব বেশি হ্যাম্পার না করে, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে লাস্টলি এখানে কিছু ইভালুয়েশন ম্যাট্রিক্স এর কথা দেওয়া আছে। ইভালুয়েশন ম্যাট্রিক্স এটা আসলে আপনারা আরো আগেই দেখবেন, এখানে হয়তো লাস্টে কোনো ভাবে পড়ে গেছে, বাট ইভালুয়েশন ম্যাট্রিক্স এগুলো আরো আগেই দেখানো হবে আই বিলিভ। এন্ড দেন হচ্ছে ডিপ লার্নিং এর বিভিন্ন ধরনের লস ফাংশন, এটা ডিপ লার্নিং পার্টে হয়তো দেখানো হবে, ঠিক আছে। এন্ড দেন ফাইন টিউনিং এর যে টেকনিক গুলো আছে এটা হচ্ছে এলএলএম এর জন্য, এলএলএম এর ফাইন টিউনিং, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে প্রজেক্ট। এখানে যে প্রজেক্ট গুলো দেখতেছেন এই প্রজেক্ট গুলো মোটামুটি আপনাদেরকে এই থ্রু আউট দ্য কোর্স দেখানো হবে, যারা আর কি কোর্সে এনরোল করবেন, এবং এগুলো হ্যান্ডস অন আপনারা শিখতে পারবেন, প্লাস সিভিতে অ্যাড করতে পারবেন যে এই কোর্সগুলো আমরা করেছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাতে চাই। হ্যাঁ ভাই, শিওর শিওর। আমি তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি। আমি মোবাইল বন্ধ করতে হবে, মোবাইল দিয়ে দেখাবো। ওকে, ওয়েট। আমার ব্রাউজার কি দেখতে পাচ্ছেন? আসতেছে ব্রাউজার। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি ভাই, আসছে। ওকে ওকে। সো এটা আমাদের একটা চ্যাটবট ইঞ্জিন, ঠিক আছে। আসলে আমরা এই চ্যাটবট ইঞ্জিনের মাধ্যমে বলতে পারেন যে অনেক প্রোডাক্টিভিটি ইনহ্যান্স করতে পারছি। তো এটা ডিটেলসটা একটু পরে বলতেছি। ভাই আমরা মনে হয় আগে একটু ডেমোটা দিই। হ্যাঁ, ডেমো ডেমোটা দেখতে চাই। ঠিক আছে। So stock of coffee product. ওকে, আচ্ছা এটার এই চ্যাটবটের মেইন কনসেপ্টটা বলি। এটা বেসিক্যালি আপনার যে কোনো ইন্ডাস্ট্রির, ঠিক আছে, এনি কাইন্ড অফ সোর্স অফ ডাটা আমার এই চ্যাটবটের সাথে কানেক্ট করা, ঠিক আছে। তো আমি যে কোয়েরি করছি স্টক অফ কপি প্রোডাক্ট, আমার এই এখনকার কারেন্ট এই চ্যাটবটে প্রায় 5টা ডাটাবেস কানেক্ট আছে। ই কমার্স ডাটাবেস আছে, আরো অনেক ধরনের ডাটাবেস আছে। তারপর অনেক ধরনের পিডিএফ কানেক্ট আছে, এক্সেল কানেক্ট আছে।
তো যখন আমি কোয়েরিটা করছি, ও কি করছে যে এতগুলা সোর্স থেকে ও আবার রাউটিং করছে যে আমি কোন সোর্স থেকে খুঁজবো, দেন ওখান থেকে একটা ইন্টেলিজেন্ট এসকিউএল জেনারেট করে ও কিন্তু আমাকে অ্যান্সারটা দিয়ে দিল। এখন জাস্ট এটা চিন্তা করেন যে এতদিন আমরা এই কাজগুলা কি করতাম, আমরা এই কাজগুলো আসলে আমি আমার হয়তোবা সেলস টিমকে বলতাম, আচ্ছা তুমি আমাকে স্টকের ডিটেলসটা আমাকে জানাও, ঠিক আছে, কোন কফি প্রোডাক্টটা কি পরিমাণ আছে, ঠিক আছে। আমি যদি আরো দেখাই আপনাকে, ঠিক আছে, আমি এখানে লিখছি হলো গিভ মি এ সামারি অফ লাস্ট কোয়ার্টার সেলস রিপোর্ট, ঠিক আছে। এটা আরেকটু ইন্টেলিজেন্ট। এখন চিন্তা করেন যে আপনি একজন আপনার এমপ্লয়িকে এই কাজটা দিলেন রিপোর্টটা জেনারেট করার জন্য। এখানে মানে দুইটা ডাটাবেজে এই সেলস রিলেটেড ডাটা পাইছে, ডিএ তে কোনো ইনফরমেশন নাই, হয়তোবা লাস্ট কোয়ার্টারে কোনো সেল টেল হয় নাই, ঠিক আছে। বাট আমার রিপোর্ট যে ডাটাবেসটা আছে ওখানে কিন্তু টোটাল সেল, নাম্বার অফ ট্রানজেকশন, এভারেজ সেলস অ্যামাউন্ট সবকিছু কিন্তু বলে দিছে, ঠিক আছে। তো এরকম অসংখ্য ধরেন যে আপনি আমার সোর্স থেকে যে কোনো ধরনের কোয়েরি আমার এলএলএম খুব সহজে কি করতে পারতেছে, অ্যান্সার দিতে পারতেছে, এবং সে কিন্তু প্রিভিয়াস হিস্টোরিও মনে রাখতে পারে, ঠিক আছে, সবকিছু মনে রাখতে পারে। এবং এই যে প্রজেক্টটা, এটা আমাদের একটা ইউএসএ ক্লায়েন্টের, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সেল হচ্ছে, ঠিক আছে। তো আসলে অ্যাজ এ এআই ইঞ্জিনিয়ার আমাদের রেসপন্সিবিলিটি হইলো যে টু ক্রিয়েট এ ইম্প্যাক্ট। ইম্প্যাক্টটা কি, আমাকে আমার কোম্পানি অথবা আমি যা কাজ করি রিপিটেড কাজগুলোকে আমাকে এআই দিয়ে রিপ্লেস করতেই হবে। আজকে যদি আমি রিপ্লেস না করি, আজকে আমি পিছায়া যাব, ঠিক আছে। যেমন আমি হয়তো গ্রুপে ছবিটা শেয়ার করব, ইউএস এর ইউএস এর বিভিন্ন স্টেটে তারা এখন বড় বিলবোর্ডে, ঠিক আছে, বড় বিলবোর্ডে তারা মার্কেটিং করতেছে অথবা পিপলদের অ্যাওয়ার করতেছে যে তোমরা বেশি বেশি এআই অটোমেশন নিয়ে কাজ করো, ঠিক আছে। যেটা ধরেন যে গত 3-4 বছর আগে এরকম ছিল না। বাট ইউএসএ কি করতেছে, পুরা যতগুলো শহর আছে মেইন মেইন পয়েন্টে বিলবোর্ডে বড় আকারে এই বিষয়গুলো প্রচারণা করতেছে, ঠিক আছে। তার মানে নেক্সট 25 ইয়ার্স, ঠিক আছে, ধরেন যে 2050 সাল পর্যন্ত আশা করা যায় যে এআই এর একটা ভালো, মানে অলরেডি তো আমরা কিছু দেখতেছি, আরো ভালো ধরেন যে স্কোপ আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সামনে আপনার এমবেডিং ইঞ্জিনিয়ারিং এ অলরেডি চলে আসছে, প্রত্যেকটা সাব ডোমেনে চলে যাবে, ঠিক আছে, হেলথ সেক্টর থেকে শুরু করে এগ্রো সেক্টর থেকে শুরু করে সব জায়গায়, ঠিক আছে। এই জন্য আমাদের উচিত যে নিজেদেরকে এই টেকনোলজির সাথে আপ টু ডেট রাখা, ঠিক আছে। এটা হয়তোবা 6 বছর আগে অপশনাল ছিল, বাট দিস ইজ নট দ্য অপশনাল। এখন ধরেন যে জাপানের স্কুল লেভেল সিলেবাসেও এআই এর সোজা সোজা টপিক গুলো ঢুকানো হয়েছে, ঠিক আছে। তার মানে এআই ইজ এভরিওয়্যার। তো আমরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমরা অনেক পিছায় আছি, ঠিক আছে। তাও আলহামদুলিল্লাহ আমরা ধরেন যে বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রি থেকে রিকোয়েস্ট পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আসলে দে আর ট্রাইং টু অটোমেট দেয়ার রিপিটেড টাস্ক উইথ দ্য এআই, ঠিক আছে। তো এই জন্য আমি সকলকে আর কি রিকোয়েস্ট করব যে আপনি কোথাও ভর্তি হয়ে শিখেন অথবা ভর্তি না হয়ে শিখেন, বাট যদি আপনি টেক সেক্টরে সাস্টেন করতে চান অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, তাহলে আপনাকে অবশ্যই এআই এর স্কিলটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। তো এই ডেমোটা দেখানো একমাত্র উদ্দেশ্য যে যে আপনারা আসলে এই যে আমরা যে বলি যে আমরা শিখাইতে পারি কি পারি না, বিকজ দিস দ্য এক্সাম্পল, বিকজ আমরা তো শুধু ধরেন যে ট্রেনিং ফার্ম না, আমরা সফটওয়্যার ফার্ম, আমাদের প্রায় 8টা দেশের সাথে কাজ হয়, সো উই হ্যাভ দ্য রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সো উই নো দ্যাট যে আসলে
আপনাকে কোন লাইনে হাঁটতে হবে, ঠিক আছে? এই একটা সিস্টেম বানাইতে গেলে কি কি জিনিস আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো এই এক্সপিরিয়েন্সটা হয়তো বা আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করতে পারবো যখন আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারবেন। আরেকটা জিনিস বলি যে এখানে ধরেন যে এখানে প্রায় 7 জনের একটা টিম কাজ করছে, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু আপনার 4 জনই আমাদের স্টুডেন্ট ছিল, মানে এখনো আছে, ঠিক আছে? আমার ফেসবুকে আজকে একটা সাকসেস স্টোরি শেয়ার করছি, ঠিক আছে? তো তাদেরকে আমরা আমাদের এই কমিউনিটি থেকে পিক করে আমাদের টিমে নিয়ে আসছি, বিকজ দে ডিড এ ভেরি গুড জব। তো ইনশাল্লাহ এরকম অনেক অপরচুনিটি আছে, হোপফুলি আপনারা সবাই জয়েন করবেন। তো এটাই আর কি। আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিই। থ্যাংক ইউ সালমান ভাই, আসলে অনেক ইম্পর্টেন্ট কথা বলছেন এবং কারেন্ট সিচুয়েশনে ইন্ডাস্ট্রি ট্রেন্ড যেটা চলতেছে সেটা আসলে খুব ভালোভাবে বুঝাইছেন আর কি সালমান ভাই। এখন সালমান ভাই যেটা বলছেন যে আমাদের আসলে পিছিয়ে পড়লে চলবে না, অ্যাডাপ্ট করতে হবে, ঠিক আছে? এবং অ্যাডাপশনে আমরা যত আহ, প্রথম দিকে থাকবো তত হচ্ছে আমরা আমরা আরো মানে সামনে আগে যেতে পারবো আর কি, ভালো কাজ করতে পারবো। আর যদি আমরা অ্যাডাপশনে পিছিয়ে পড়ি তাহলে আসলে আমাদের দ্বারা পসিবল হবে না যে আমরা এটাকে ইউজ করে সামনে আগাবো, ঠিক আছে? আর শুধুমাত্র এলএলপি না, আমাদের এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে আমি আরেকবার একটু শেয়ার করি, যদিও অনেক বড় হয়ে গেছে, আমরা খুব দ্রুতই শেষ করি। সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যে সেক্টর গুলো দেখলাম আর কি, যে শুধুমাত্র এনএলপি ইঞ্জিনিয়ারিং না, যদিও এনএলপি আমাদের মূল লক্ষ্য ছিল, বাট এখানে এআই ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তারপরে এমএল ইঞ্জিনিয়ার, তারপরে ডাটা ইঞ্জিনিয়ার, এবং তারপরে যদি আমরা বলি যে এখানে বিহাইন্ড দ্য সিস্টেম, এখানে আমরা দেখছি যে ব্যাকএন্ড কাজ করতেছে, ডাটাবেস কাজ করতেছে। সো এগুলো সবকিছু নিয়েই কিন্তু আসলে সবকিছুই আসলে আমরা শিখতে পারি। এখন সবাই হয়তো এনএলপি তে ইন্টারেস্টেড হবেন না বা এলএলএম ইন্টারেস্টেড হবেন না, ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং একটা চয়েস হতে পারে, ঠিক আছে? ডাটাবেস ইঞ্জিনিয়ারিং একটা চয়েস হতে পারে। সো আমাদের কিন্তু ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং নিয়েও আসলে কোর্স আছে, তারপরে ডাটাবেস সে কোর্সের মধ্যে ইনক্লুডেড। প্লাস আমাদের একটা অফলাইন কোর্সও আছে যেখানে আসলে আমরা সম্মিলিত ভাবে ফুল এআই ইঞ্জিনিয়ারিং এর জন্য যে যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেই সব কিছু আমরা সেখানে শেখাই। সেখানে ডাটাবেস থেকে শুরু করে আমাদের মেশিন লার্নিং রিলেটেড যে টপিক গুলো আছে, প্লাস হচ্ছে ব্যাকএন্ড, ঠিক আছে, এপিআই, এবং পাইথন। পাইথন যেহেতু একদম শুরুতে, সো পাইথন থেকে আসলে শুরু করা হয় এবং সবগুলো টপিক আসলে কভার করা হয় অফলাইন যে কোর্সটা আছে সেখানে। সো আপনারা আপনাদের আহ, পছন্দ মতো আপনারা যেদিকে আসলে টার্গেট করতেছেন, আপনারা চাইলে আমাদের কোর্সগুলো চেক আউট করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আরেকবার দেখাচ্ছি। সো পেইড কোর্সেস সেকশনে গেলে এখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? সো এআই বেসড সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখানে আপনি, এটা অনলাইন কোর্স। আর হচ্ছে আমাদের যদি অফলাইন কোর্সের আচ্ছা, কথা এখানে বলি, একটা অফলাইন কোর্সটা মজার বিষয় পাবেন আপনারা, আপনারা সবাই একটা মজার বিষয় পাবেন। আমাদের ওয়েবসাইটে আপনি অত ট্রেডিশনাল কিছু দেখবেন না, বেশিরভাগই দেখবেন যে এই 4 আয়াম নিয়ে, ঠিক আছে? মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বুঝছেন? ঠিক আছে, সো ধরেন যে আপনি যদি একদম ডেডিকেটেড একটা এআই কমিউনিটি খুঁজেন, সো উই আর দ্য ফার্স্ট ওয়ান, ঠিক আছে? এটা আমি ধরেন যে ক্লেম করতে পারি। আপনি বাংলাদেশের ধরেন যে ভিভাসফট বলেন, ব্রেইন স্টেশন বলেন, আলহামদুলিল্লাহ তারাও আমাদেরকে খুব পজিটিভলি নেয়, ঠিক আছে? সো এটা একটা মজার বিষয় হবেন যে উই আর অনলি ডেডিকেটেড টু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে আমরা যাই কথা বলি না কেন, ওই সারাদিন আসলে এগুলা নিয়েই থাকে। তা আপনি আসলে একটা সার্কেল পেয়ে যাবেন যেখানে আসলে আপনি আপনার এই রিলেটেড ক্যারিয়ার গাইডেন্স গুলা কন্টিনিউয়াস পাবেন, ঠিক আছে? তো এটা হলো একটা অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন এখানে ইনশাল্লাহ। ঠিক আছে। আপনারা চেক আউট করতে পারেন আমাদের কোর্সগুলো, ঠিক আছে? যে আসলে যে সেক্টরে আগ্রহী সেই রিলেটেড কোর্সগুলো এখান থেকে চেক আউট করতে পারেন, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ করতে পারেন, আমরা খুব দ্রুতই শেষ করবো। এর আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোর্স রিলেটেড বা ওয়েবিনার রিলেটেড, আপনারা করতে পারেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম সালমান ভাই। যে আপনার প্রশ্নটা করেন। ওকে। তো আমার প্রশ্ন ছিল এলএলএম মডেলের হচ্ছে আপনার হ্যালুসিনেশন নিয়ে, সাথে হচ্ছে আপনার যেটা করে আর কি, গেস করে অনেক সময়। হুম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এই জিনিসগুলা আপনাদের কারেন্ট মডেলগুলোতে কিভাবে মিটিগেট করার চেষ্টা করছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি যে এক্সাম্পল দিচ্ছিলেন, এটা হচ্ছে গভর্নমেন্ট ডেটা, এরপরে হচ্ছে মেডিকেল ডেটা। তো আমরা যখন হচ্ছে মাদার কিছু মডেল গুলো নিয়ে কাজ করছি, ধরেন ওপেন এর মডেল বা জেমিনাই, লামা, তো সেক্ষেত্রে হচ্ছে আমার সিকিউরিটি ইনশিওর হচ্ছে কিভাবে? আচ্ছা, ডাটা প্রাইভেসির কথা বলতেছেন? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আগে বলি। ডাটা প্রাইভেসি তো জি তো সাধারণত এটা ডিপেন্ড করে যে আপনার ক্লায়েন্টের সাথে আপনি যে ডিল গুলা করতেছেন, কমপ্লায়েন্স গুলা কি আসলে, ঠিক আছে? তো আমরা যেমন এখন আমরা একটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছি, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। তো আমরা আগে বলে নিছি যে হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ পেইড এলএলএম অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ কাস্টম এলএলএম, ঠিক আছে? তো আমরা বলে নিচ্ছি যে আপনি যদি পেইড এলএলএম চান, তা অবশ্যই তারা যতই বলে যে না আমরা ডাটা লিক করবো না করবো না, অ্যাটলিস্ট তাদের সার্ভারে তো আপনার ডাটাগুলো যাবে। তো এটা আমরা আগের থেকে বলে নেই, ঠিক আছে? কারণ ওই পেইড এলএলএম যদি ডাটা প্রাইভেসি নষ্ট করে, ওইটার হাত তো আমার নাই, তাই না? লাইক ওপেন এআই অথবা আদার, যেমন জি ওপেন এআই বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির সাথে দে আর ট্রাইং টু কন্ট্রাক্ট, ঠিক আছে? বাংলাদেশে তারা বিভিন্ন ইউনিভার্সিটির ডাটা কিনতে চাচ্ছে, ঠিক আছে? আমি নাম বলবো না, বাট অনেক ইউনিভার্সিটির সাথে তারা কোলাবোরেশনে যাওয়ার চেষ্টা করতেছে। তো ওই জায়গায় আমাদের হাত নাই, বাট আমরা এই কমপ্লায়েন্স গুলো, ইস্যুগুলো আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করে ফেলি, ঠিক আছে? ওকে। আর সেকেন্ড যে বিষয় হলো কাস্টম মডেলে, তো তখন তো আসলে আপনি কাস্টম ভাবে বিল্ড করতেছেন। তো ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই অনেক সময় নিতে হবে, তাই না? সময় নিয়ে 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 ওই পার্টিকুলার ডোমেনের জন্য আপনাকে বিল্ড করতে হবে। তো কারেন্ট সিচুয়েশনে এভাবে আমরা ডিল করতেছি। আর সেকেন্ড যে বিষয় হলো যে হ্যালোসিনেশনের বিষয়গুলা, এটা আসলে যদি আপনি মানে সেম কোশ্চেন যে পেইড যে এলএলএম গুলো আছে স্টিল দে হ্যালোসিনেট, তাই না? Yeah. এবং কি আপনি যদি যেমন কয়েকদিন আগে আমরা একটা প্রজেক্টের বাজেট মানে অনেক অনেক ক্যালকুলেশন ছিল, তো তো আমি জাস্ট চেক করতেছিলাম যে আচ্ছা এলএলএম মানে চ্যাট জিপিটি অথবা অন্য মডেলগুলো কি অ্যান্সার দেয়। তো ধরেন যে আমার প্রজেক্টের বাজেট ছিল প্রায় 54 কোটি টাকা, বুঝছেন? ঠিক আছে? তো Okay. 54 কোটি সামথিং। তো ও ওখান থেকে একটা শূন্য বাদ দিয়ে দিচ্ছে, বুঝছেন? তার মানে সে ধরেন যে 54 লাখে নিয়ে গেছে, এরকম কিছু একটা, ঠিক আছে? তো তখন বুঝলাম যে তাকে আমি আবার শিখাইছি যে এটা কিন্তু 54 লাখ না, তুমি ভুল করছো, তুমি আবার কি করো, ওটা কি করো যে চেক করো, ঠিক আছে? তখন আবার সে পারফেক্ট অ্যান্সার দিছে। তো এই ক্ষেত্রে সলিউশন হলো যে আমরা ইন্টারনালি যখন ক্লায়েন্টের জন্য এরকম চ্যাটবট ইঞ্জিন বানাই, যদি ওখানে আমরা পেইড এলএলএম গুলো ইউজ করি এবং ওখানে যদি এমন টাইপের প্রম্পট আসে যেটাতে হ্যালোসিনেট করার সম্ভাবনা বেশি, তখন আমরা ইন্টারনালি রিপিটেড প্রম্পট ট্রেনিং মেকানিজম বানাই, বুঝছেন? ঠিক আছে? যে রিপিটেড প্রম্পট ট্রেনিং। তো যদি সে হ্যালোসিনেট করে, আমরা ইন্টারনালি তাকে আবার সেম কোশ্চেনটা দিয়ে ওইটার সাথে ধরেন যে আরো কিছু এক্সট্রা প্যারামিটার অ্যাড করে তাকে আবার ট্রেন করাই। সো ইন দ্যাট কেস দেখা যায় যে আপনার হ্যালোসিনেশনটা কমে যায়, ঠিক আছে? তারপর তো ধরেন যে আরো কিছু থ্রেশহোল্ড আমরা মেনটেন করি, যেটা দিয়ে ট্রায়াল এন্ড করে করে করতে হয়। যেমন আমাদের যে চ্যাটবট ইঞ্জিন প্রথম দিকে প্রচুর হ্যালোসিনেট করতো, ঠিক আছে? উল্টাপাল্টা অ্যান্সার দিত, বুঝছেন? ঠিকভাবে এসকিউএল জেনারেট করতে পারতো না, ঠিকভাবে নিয়ে আসতে পারতো না। তো আমরা ইন্টারনাল ওই রিপিটেড মেকানিজম গুলো বিল করে 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 তাকে ট্রেন করছি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বলতে পারেন যে 99% উপরে স্টেবল,
ঠিক আছে? তো এই মেকানিজমটা আমরা এখন বেশিরভাগ সময় ইউজ করতেছি আর কি। তারিক ভাই কিছু বলতে চান? ওবায়দুল্লাহ ভাই অ্যান্সার পাইছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ জি। ভাইয়া আমি তো ওই যে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আপনার এই কোর্সটা মানে এনএলপিটা কবে শুরু হবে? এনএলপি ভাই যে এই মাসের শেষে ইনশাল্লাহ, হোপফুলি। আচ্ছা, কারণ আমি আসলে মানব ভাইয়ের সাথে কিছুদিন আগে কথা বলছিলাম। করার সময় পাবেন কেমনে? অফলাইন করতেছেন? না, আমি বেসিক্যালি জুন পর্যন্ত দেশে আছি, তো আমি চাইতেছিলাম যে আপনার যদি ডেডিকেটেড সিভি এন্ড এনএলপি যে দুইটা আছে, আমি ওই দুইটাও পড়বো মানে। আচ্ছা এই জন্য আমি চাচ্ছিলাম যে অ্যাডমিশন নিতে। না, আপনি তো মানে আপনি প্রচুর ডেডিকেটেড, এই জন্য আমি বললাম, সরি ফর দ্যাট। না না না, ইটস ওকে, কিন্তু আমার তো এগুলোর উপরে প্রত্যেকটা সেমিস্টারে ইয়ে আছে, মডিউল আছে, সিভি বলেন এনএলপি বলেন। তো আমি চাইতেছিলাম যে আপনি যেখান থেকে মানে স্ট্রং ফাউন্ডেশনটা নিয়ে কয়েকটা প্রজেক্ট করে দিতে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনি তো জার্মানি যাবেন তাই না? ইনশাআল্লাহ। জার্মানি যে প্রথমে ধরেন যে কয়েকদিন থেকে আপনি খালি আমারে বলবেন, ওখানে যদি আইটি ফার্ম ওপেন করা লাগে, কিভাবে করা লাগে না করা লাগে, ঠিক আছে? তাহলে ধরেন যে আমরা একসাথে কাজ করলাম, ইনশাআল্লাহ। বুঝছেন? আমার ড্রিম, হ্যাঁ ড্রিম, ঠিক আছে। সো যেমন আমি যখন দেশে বেরিয়েছিলাম, সো আমি পড়াশোনার পাশাপাশি কাজ করার পাশাপাশি আমি কিন্তু আদার ডে গুলোতে, আদার সময়গুলোতে অলওয়েজ মানে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম, ক্লায়েন্ট হান্ট করতাম। তো যেটা আসলে আমাকে অনেক কাজে দিছে, ঠিক আছে। তো এটা যদি করতে পারেন খুবই ভালো আর কি। ইনশাআল্লাহ। তো সিভিতে তো কয়েকটা ক্লাস হয়ে গেছে, আমি কি সিভিতে জয়েন করবো নাকি এটাতে জয়েন করলে বেস্ট হয়, সেটাই আমি আসলে জানতে ছিলাম। দুইটা তো দুই জিনিস। আপনি যে কোনো একটা দিয়ে করেন, যে কোনো একটা, দুইটার দিকে সময় পাইলে করেন, বা যে কোনো সিভি তো ইমেজ নিয়ে, ঠিক আছে। তো ইমেজে আই থিঙ্ক দুইটা ক্লাস হয়েছে, আর এটা তো পুরো ধরেন যে টেক্সট ভয়েস বেসড, ঠিক আছে। জি। তো দুইটা জানলে যেটা হবে যে ইউ ক্যান ওয়ার্ক ইন দ্য মাল্টি মডাল সিস্টেম, ঠিক আছে। যেমন ওসিআই যে আজকে মানোয়ার যে এক্সাম্পল গুলো দিল, এটা কিন্তু মাল্টি মডেল, ঠিক আছে। আমাদের চ্যাটবট ইঞ্জিন এটাও মাল্টি মডেল, ঠিক আছে। তো তখন দুইটা নলেজই আপনাকে করতে হবে, জানতে হবে আর কি। হেলাল ভাই ইনশাল্লাহ কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমি একটা থিসিসের কাজ শুরু করে দিছি। তো ডেটা কালেকশন করতে গিয়ে মানে এই কক্সবাজারের লোকাল স্কুলগুলো থেকে যখন ডেটা কালেকশন করতে চাচ্ছি আর কি, সেটা ওসিআর এর মাধ্যমে, মানে হ্যান্ড রিটেন যে ইংলিশ এসে, ওখান থেকে ওসিআর এর মাধ্যমে ডেটা কালেকশন করতে চাচ্ছি আর কি। তো এখন সেটার অ্যাকুরেসি নিয়ে একটু ডাউট দিয়েছেন আমার সুপারভাইজার। তো এখন যদি সেটা সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমি কোন অপশনটা বেছে নিব? কারণ ডেটা যদি আমি কালেকশন প্রপারলি না করতে পারি, তাহলে সেটা পরবর্তীতে অন্য কাজগুলা একদম অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, আপনি এখন ডাটা কালেক্ট কি করছেন? মানে ডাটা কালেকশন কি করতেছেন? কিভাবে করতেছেন? জি, এই তো আপনার আগে হার্ড কপিগুলো কালেকশন করছি। তো এখন ওসিআর মাধ্যমে আমি ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করব আর কি। তো এখন একুরেসি কিরকম হবে সেটা নিয়ে একটু টেনশনে আছি আর কি। তো এটার অল্টারনেট কোনো ওয়ে আছে কিনা, সেটা যদি ওসিআর দিয়ে আমি সাকসেস না হই, মানে একুরেসি যদি আমার ভালো না আসে, সেক্ষেত্রে অল্টারনেট কোনো অপশন আছে কিনা। সেক্ষেত্রে মানোর, আমি যদি ঠিক না বলি, তুমি তো আমার থেকে এখানে বেশি এক্সপার্ট। আই থিঙ্ক হি নিডস টু ডু দ্য অ্যানোটেশন, রাইট? জি ভাই। জি ভাই, যদি annotation বিষয় প্লাস হচ্ছে এখানে যদি উনি পারেন আর কি, তাহলে আরো বেটার যে মডেল গুলো আছে, মানে স্টেট অফ দ্য আর্ট যে মডেল গুলো আছে, যদিও সেগুলো আসলে অনেকগুলোই পেইড, যদি পারেন সেগুলো ইউজ করতে পারেন আর কি। প্লাস হচ্ছে এখানে আমরা একটা টপিকে আলোচনা করেছিলাম যে অ্যাকুরেসির যে এটা অ্যাকুরেসি চেক, জি জি হ্যাঁ।
সো আপনি চাইলে ওই কনফিডেন্স স্কোরের বেসিসে আপনি একটা থ্রেশহোল্ড সেট করে দিতে পারেন, ঠিক আছে? একটা ছোট্ট মনে করেন সিস্টেম বিল্ড করলেন যেখানে আপনার থ্রেশহোল্ড বেসিসে আপনার যদি একটা মিনিমাম থ্রেশহোল্ড সে মিট না করে তাহলে সে রেজাল্টটাকে সে ডিনাই করে দিবে, ঠিক আছে? এবং সেটার জন্য আপনি আলাদাভাবে হয়তো প্রি প্রসেসিং এর স্টেপ গুলো নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি। তো এটা এনএলপির সাথেই রিলেটেড, মানে আগে ডেটা কালেকশন করে দেন তারপরে আমার পরবর্তী একদম শেষ ধাপে গিয়ে এনএলপিটা কাজে লাগাইতে হবে আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, আমার এনএলপির সাথে রিলেটেড টপিকটা, কিছু কিছু হয়তো ইমেজ প্রসেসিং এর কাজ থাকতে পারে আপনার এখানে, যেহেতু আপনি ইমেজ নিচ্ছেন, তাই না? ইমেজের কথা বললেন। জি আমারটা হচ্ছে থিসিসের টপিকই হচ্ছে AES, মানে অটোমেটেড এসএ স্কোরিং ইউজিং মেশিন লার্নিং এন্ড এনএলপি। এটাই হচ্ছে আমার থিসিস টপিক, এটা বাংলাদেশি সেকেন্ডারি স্টুডেন্টস এর জন্য আর কি। তো সেক্ষেত্রে এটাই টপিক আর কি। তো এখন এখানে মানোয়ার, আমার টেনশনে আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো এনএলপি পার্টটা আসবে একদম শেষে, ঠিক আছে? ওকে, তো মানে আফটার দ্য প্রি প্রসেসিং, সো বাট প্রি প্রসেসিং এর পার্টে তো ইমেজ প্রসেসিং অনেক কাজ আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড হেলাল ভাই, সো জি ভাই, আপনার যদি ধরেন যে ইউ ক্যান ট্রাস্ট আস, তো আপনি আমাদের সাথে কিছু স্যাম্পল ডাটা শেয়ার করতে পারেন, ঠিক আছে? জি ভাই, তাহলে আমরা ধরেন যে আলাদা কাউন্সিলিং এ বসে জি উই জি ক্যান ভাই, সাজেস্ট সাম ওয়েজ, ওকে? ঠিক আছে, জি ভাই তো আপনি ইনশাআল্লাহ। আপনি যে আমি আপনাকে আরো মানে আরো মজার নিউজ দেই। ইফ ইউ আর ভেরি সিরিয়াস উইথ দিস প্রজেক্ট, ঠিক আছে, জি ভাই, আপনি যদি আসলে ধরেন সিরিয়াস প্রজেক্ট চিন্তা করেন, এটা একটা স্টার্টআপ আইডিয়া হবে এবং ইউ উইল গেট লট অফ ফান্ডস, ঠিক আছে? এই জি যে ভাই, প্রজেক্ট যদি আপনি সাকসেসফুলি করেন, আপনার বাংলাদেশে আপনি অনেক ফান্ড পাবেন, ঠিক আছে? সো আমি আমি আপনাকে যেটা সাজেস্ট করব যে আম, এটা নিয়ে খুব সিরিয়াসলি আর কি চিন্তা করেন, কাজ করেন। আমাদের দেশে যেটা হয় যে আমরা সাধারণত থিসিস গুলো করি যে ফর পাসিং দ্য গ্রেড, তাই না? বাট ধরেন জি যে যদি আমার কথা বলেন যে আমি যখন আন্ডারগ্রেড থিস করছিলাম, ওইটা হলো আপনার মেডিকেল ইমেজ থেকে সেল কাউন্টিং, ঠিক আছে? ওকে, জি ভাই, তো আমরা ধরেন যে ডাটা কালেকশন করার জন্য আমরা ঢাকা ভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গেছি, তারপরে বিভিন্ন হসপিটালে প্রেজেন্টেশন দিছি, ঠিক আছে? তারপর ফাইনালি আমরা কয়েকটা জায়গা থেকে ডাটা কালেক্ট করে ওই ওই থিসিসের কাজটা তো ধরেন যে ওই 1 বছরে আমার শেষ হয় নাই, কথা বলছেন, বাট তারপরে প্লাস দিছে। বাট আমার থিসিসটা একদম 100% কমপ্লিট করতে 4 বছর লাগছে। কয় বছর? 4 বছর। মানে আমি যে জি অ্যাকচুয়াল আউটপুটটা চাচ্ছিলাম, ঠিক আছে? জি এবং আমি কিন্তু ওখান থেকে একটা ফান্ডও পাইছিলাম। সেই জন্য আমি বলবো যে মানে অলওয়েজ যেটা করবেন যে আপনি যে কাজটা করতেছেন এটা আসলেই একটা প্রবলেম ইন বাংলাদেশ অর আদার কান্ট্রিজ। তো এইটাকে ধরেন যে সিরিয়াসলি নিয়ে আপনি জি এখন থেকেই ধরেন যে একটা সুন্দর আইডিয়া জেনারেট করে ট্রাই করেন যে বিভিন্ন ইনভেস্টর সার্চ করার, ঠিক আছে? আপনার যেমন জি আইডিয়া প্রজেক্ট দে গিভ দ্য 10 লাখ টাকা, ঠিক আছে? জি তারপর আপনার ওইটার নাম কি, আরআইসি, ঠিক আছে? আরআইসি হলো আপনার 60 লাখ পর্যন্ত ফান্ড দেয়, ঠিক আছে? জি আবার অনেক অনেক ইনভেস্টর হবে আপনার এই প্রজেক্টের জন্য। তো আই রিয়েলি উইশ বেস্ট অফ লাক ফর ইউ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, সালাউদ্দিন ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আপনাকে চিনি বলতে আপনার একটা ওই যে ফেস টু ফেস একটা সেশনে অ্যাড হয়েছিলাম গত মাসে শেওড়াপাড়ায়। তো যাই হোক, এখন হচ্ছে আপনার এই কোর্সের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছিলাম। এই কোর্সটা হচ্ছে ডিউরেশন কি 5 মান্থ, যেটা দেখলাম আপনাদের পোর্টালে 40টা ক্লাস, ঠিক আছে? এটা। জি ভাই, এইটা হচ্ছে সপ্তাহে কয়দিন হবে? এটা কি মানে আপনার 40টা সপ্তাহে ক্লাসে তার মানে? সপ্তাহে 2 দিন, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। আচ্ছা ভাইয়া, এইটা কি কোনো শর্ট কোর্স আছে এরকম? কারণ অলরেডি আমি ওই প্রোগ্রামিং স্কিল গুলো আমার আছে, বেশ ভালোভাবেই আছে।
তো ধরেন যদি একটু ধরেন 5 মান্থ একটু বেশি হয়ে যায়, শর্টকাট তো যদি এরকম করতে চান তাহলে আপনি আমাদের কারেন্ট ব্যাচে জয়েন করতে পারেন, NLP 8। সো এটার আপনার মেশিন লার্নিং জাস্ট শুরু হয়েছে, ওকে? বা টেক্সট প্রসেসিং না, টেক্সট প্রসেসিং শুরু হয়েছে, মেশিন লার্নিং শুরু হয় নাই। ওইটার আপনার মাইলস্টোন 2 পর্যন্ত মনে হয় শেষ, ETL পর্যন্ত শেষ, মাইলস্টোন 3 তে আছে আর কি। সেটাতে জয়েন হতে পারেন। আচ্ছা, আর সেক্ষেত্রে আগের ভিডিওগুলো আপনি access পাবে। রেকর্ডেড পাবেন আর কি, ঠিক আছে? হুম। এটা তাহলে এখন যেটা হচ্ছে সেটা মানে আপনি কোন কোন টাইমে হচ্ছে? টাইমটা আমার ম্যাটার। রাতের দিকে হলে আমাদের সুবিধা, এছাড়া তো আমার পক্ষে রাতে আমাদের দিনে কোনো হয় না, রাতে ধরেন যে আই থিঙ্ক 9টা 9:30টার দিকে। আমি একটু বলি, এক্সকিউজ মি। রবিবার এবং বৃহস্পতিবার রাত 9:30 থেকে 11টা পর্যন্ত স্বতন্ত্র টাইম ডিউরেশন থাকবে ইনশাল্লাহ, কারেন্ট NLP 8 ব্যাচ। রাফিউল এটা বলছে যে শুক্রবার ব্যাচটা, বুঝছো? হ্যাঁ ভাই, ওটাই বলতেছি আমি, ওটাই বললাম। আচ্ছা, ওটা এখন রবি বৃহস্পতি, তাই তো? ওকে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনি ওই যে একদম সামনে বসছিলেন না সালাউদ্দিন ভাই? জি। ওই যে আপনি একটা প্রশ্ন করছিলেন ইসলামিক, পরে আনসার দিতে রাইট। জি ভাইয়া। হ্যাঁ। আমি আজকে আসলে ওই যে আপনার সাথে আরেকটু ওই যে আজকে আসলে জয়েন করার মেন কারণটা হচ্ছে আপনার সাথে একটু কথা বলা, আর প্লাস হচ্ছে আমি ওই থিঙ্কিং করলাম যে আসলে হচ্ছে আমার কিছু আইডিয়া আছে যে জিনিসগুলো আমার নিজের প্রজেক্টের জন্য, যেটা ASP.NET এ কাজ করেন, রাইট? ASP.NET এ কাজ করেন না? ASP.NET এবং ডেটাবেজে আমি এক্সপার্ট, বাট পাইথন যা ধারণা আছে, এটা পাইথন ল্যাঙ্গুয়েজের প্রবলেম হবে না, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড আর পাইথন আর ইজি ডট নেট চেয়ে, সেটা আমি করতে পারবো, সেটা সমস্যা নাই। এইটা মেকআপ করা খুব একটা টাফ না, কিন্তু ওই একা হচ্ছে না টাইমটা আসলে। ওই একা যে আপনি আসলে সাধারণত আমি হচ্ছে ওই বেশি করি হচ্ছে ইউডেমি কোর্স গুলো, সেটা অল্প টাইমে আমার অল্প টাকায় অনেক দিন থাকে, সেটা বারবার দেখে করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু অলরেডি আপনারা মার্কেটে এটা নিয়ে কাজ করতেছেন, মানে বিষয়টা হচ্ছে মার্কেট বলতে বোঝাচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টে, সেই ক্ষেত্রে একটা কিছু আমি আইডিয়া পাবো এবং পাবো, ওই কারণে আমি ইন্টারেস্টেড। এছাড়া আমি এই জিনিসগুলো অন্যভাবে শিখতে পারি, বাট ওইটা আসলে কি ওই জব করার পাশাপাশি ওইটা আসলে হয় না, 2 দিন 4 দিন ট্রাই করার পর 5 দিন ট্রাই করার আসলে হয়ে যায়। এই কারণে মেইন বিষয়টা কি, ধরেন যে রিসোর্স, মানে ইউ উইল গেট দ্য বেস্ট রিসোর্স ইন দ্য ইউটিউব, তাই না? আমি এটা আমার আমি সবাইকে বলি, ঠিক আছে? বাট যেটা হয় যে আপনার কথা বলার কাউকে দরকার লাগে, ঠিক আছে? যে আপনি ধরেন যে বললেন যে সালাম ভাই আমার একটা প্রোডাক্ট আইডিয়া আছে, কি করব, ঠিক আছে? অত সালাম ভাই আমার এই আইডিয়াটা খুব ভালো, ইনভেস্টমেন্টটা কিভাবে ম্যানেজ করা যায়, তাই না? অথবা ভাই এটার বিজনেস মডেলটা কি হতে পারে। অনেকভাবে কিন্তু আসলে আমাদের লাইফে আগানোর জন্য সাজেশন লাগে। ফর এক্সাম্পল, আপনাকে আমার দরকার লাগতে পারে যে আচ্ছা আমার একটা প্রজেক্ট আসছে যেখানে আমার ASP.NET এ হেল্প লাগবে, অথবা একজন সিনিয়র কাউকে লাগবে, সো আই ক্যান রিচ ইউ, তাই না? তো এইভাবেই তো আসলে জিনিসগুলো দেয়, ঠিক আছে? তো এখানে ধরেন যে আপনি ইনশাল্লাহ একটা কমিউনিটি পাবেন, আমার অফিসে যখন তখন আসতে পারবেন, একটা এক্সেস পাবেন। এক্সেস মিনস হলো যে গল্প করার জন্য, ঠিক আছে? তো যেটা আসলে আমরা আলহামদুলিল্লাহ বিল করতে পারছি, এই জন্যই ধরেন যে আমাদের কমিউনিটিতে আমাদের লার্নাররা দে রিয়েলি আসলে তারা শিখার পাশাপাশি, যেটা আসলে আমি মনে করি যে তারা সবাই ওন করে, ঠিক আছে? যে আমাদের কমিউনিটিতে ফিল করে যে না, আমি ইনোভেটিভ স্কিলস আছি। আমি এই কয়েকদিন আগে এক ভাই সে সুইসাইড করতে চায়, বুঝছেন? ঠিক আছে? তো পরে আমার সাথে কনসাল্ট করছে, পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি খুবই রিকভার্ড। তার মানে অনেক ধরনের মানে কি কারণে মন চায় তার, ঠিক আছে? অনেক কষ্ট, ঠিক আছে? তো মানুষের বিভিন্ন প্রবলেম থাকে, হয়তোবা সে ওই প্রবলেম গুলো কারণে শেয়ার করতে পারে না, বাট আমরা ওই ফ্রি স্পেসটা দিছি। না ভাই, তোমার যে কোনো ইস্যু, দরকার তোমার কাছ থেকে কেউ যদি টাকাও পায়, টেনশনে আছো,
আমার এইসব বইলো, ঠিক আছে ইনশাল্লাহ। না আমি তো আপনাদের এই ওই যে আপনার সাথে ফেস টু ফেস যে সেশনটা ছিলাম ওইটা থেকে বুঝতে পারছি বেশ ভালোভাবে যে এইখানে লিস্ট হচ্ছে কোনো প্রবলেম করলে বা কোনো মানে আইডিয়া অথবা পার্সোনাল কোনো জিনিস শেয়ার করার মতো একটা পরিবেশ আছে, একটা একটা পাওয়া যায়, মানে এইটা আসলে অনেক জায়গায় পাওয়া যায় না। আর প্লাস হচ্ছে যে ইসের কমিউনিটিটা স্ট্রং থাকলে আপনার অনেক জিনিসটা একটু রিস্ক করতে ইজি হয় আর কি। সেক্ষেত্রে ধরেন আমি যে ট্র্যাকে আছি বা যে ল্যাঙ্গুয়েজ বা যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, এখন দেখা যাচ্ছে যে আপনার মার্কেটে তো আমার এই জিনিসগুলো তো সবসময় তো থাকবে, বাট এর সাথে তো আরো জিনিসগুলো অ্যাড হবে। তো সেই জিনিসগুলা হচ্ছে কি যে আমার নিজে প্রজেক্ট করতে গেলে আমি একটা আইডিয়া পাবো, সেটা শেয়ার করতে পারবো, এইটা হেল্প করবেন এতটুকু আমি বিলিভ করি আপনার সাথে কথা বলে, যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে। আর প্লাস হচ্ছে যে এইখান থেকে আইডিয়া থাকলে সেটা নিয়ে অনেক দূর যাওয়া যাবে, সেটারও একটা হেল্প করবে, এতটুকু আমি বিশ্বাস করি আর কি। হ্যাঁ, জাস্ট আমি জিজ্ঞেস করবো যে জাস্ট বলবেন আর কি কি সমস্যা, ঠিক আছে, শেয়ার করবেন, শেয়ার করলে জানতে পারবো, ঠিক আছে, শেয়ার করলে জানতে পারবো ইনশাল্লাহ। যতটুক ধরেন যে আমি রানিং বেসটা আমি যেগুলো প্রোগ্রামিং যেগুলো শিখে মানে প্রথম যেগুলো আছে ওইগুলো আমি রিকভার করতে পারবো, এখন খুব একটা প্রবলেম হবে না। কারণ আমি আসলে চাচ্ছিলাম একটু হইতে, আমি এখন 1-2 মাস ফ্রি মানে মোটামুটি সুযোগ থাকবে আমার জন্য, একটু ওই স্টাডি করার জন্য একটু বেশ টাইম পাবো, ঠিক আছে। এর পরবর্তীতে হয়তো বা অন্য কোনো নতুন প্রজেক্ট হয়ে গেলে তখন আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো এই কারণে আমি চাচ্ছিলাম এই টাইমটা খুব বেশ ভালোভাবে ইউটিলাইজ করতে। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা তাহলে ক্লোজ করে ফেলি। তো সবাইকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফিসেও ইনভাইট রইলো, কেউ যদি সামনাসামনি কথা বলতে চান। সো ইনশাল্লাহ আমাদের অফিস লালমাটিয়াতে। আচ্ছা ভাই, আমাদের মানে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড তারা কি শিখতে পারবে? যারা কোন ব্যাকগ্রাউন্ড? জেনারেল ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টসের না, শিখার তো কোনো বাধা নাই। ব্যাপারটা হলো কি, আমি বলি এই জিনিসটা একটু ভেঙে দিই। মানে আমি সাধারণত যেটা করি যে এক্সপেকটেশনটা একটা বাউন্ডারি সেট করে দিই, ঠিক আছে। আপনি জেনারেল কোন ব্যাকগ্রাউন্ডে? অ্যাকাউন্টসে, তাই না? ওকে। তো সাধারণত আমি যদি কম্পেয়ার করি অ্যাকাউন্টস ভার্সেস সিএসসি, তাই না, সিএসসি অথবা আইটি, তো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো যে ওই আইটিতে যে পড়াশোনা করতেছে অথবা সিএসসি তে যে পড়াশোনা করতেছে সে আপনার থেকে ওই টেক রিলেটেড নলেজটা বেশি রাখতেছে, রাইট? জি তাই তো। তা আপনাকে এনশিওর করতে হবে যে তার নলেজের সমান যেন আপনি থাকতে পারেন, ঠিক আছে। তো এনশিওর করার জন্য আপনাকে সময় দিতে হবে, বুঝছেন। যেমন আমাদের নাবিলা কি ফিজিক্স ডিপার্টমেন্টের না? নাবিলা না ভাই, ফিজিক্স না, খুব সম্ভবত হচ্ছে ইয়েতে মেকাট্রনিক্স, ঠিক আছে। তো আমাদের একজন এমপ্লয়ি আছে নাবিলা নাম, আরো কয়েকজন আছে। তো তারা কিন্তু আসলে এই নন আইটি ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, বাট তারা কিন্তু অনেক কষ্ট করছে, ঠিক আছে, অনেক কষ্ট করে এই জায়গাটায় আসতে পারছে। গত 2 বছর ধরে আমাদের এখানে আছে, বিভিন্ন ফরেন প্রজেক্টে সে কাজ করতেছে। তো সে যেহেতু পারছে, আপনিও তো পারার কথা যদি আপনি প্রপারলি সময় নেন। ধরেন যে একজন সিএসসি সে যদি এখানে শিখে, তার হয়তো বা 5 মাস সময় লাগবে, আপনার হয়তো বা 10 মাস সময় লাগবে, বুঝতে পারছেন? ঠিক আছে, ওই 10 মাস সময়টা আর কি আপনাকে দিতে হবে। আমি আপনাকে ছোট করতেছি না যে আপনি অনেক কম ট্যালেন্ট, কারণ আমি তো জাজ করতেছি না, বাট আমি একটা ধরেন যে জেনারেল কম্পারিজন করতেছি যে কিভাবে আগাইতে হবে, মাইন্ডসেটটা কিভাবে ঠিক করতে হবে, ঠিক আছে। তো যদি এক কথায় অ্যান্সার চান যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে পারবে, বাট আরো ডিপলি যদি যায়, পারার আগে আপনাকে প্রপারলি
ধরেন যে ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে কাজগুলো শিখতে হবে সময় দিয়ে, বুঝতে পারছেন? মানে এই ক্ষেত্রে আমার কোন কোর্সটা আগে করা উচিত? আচ্ছা, এটা তাহলে একটু ডিটেলসে কথা বলতে হবে। আপনি তাহলে এটা কাজ করেন যে আগামীকাল অফিস টাইমে আমাদের রাফিউল ইনশাল্লাহ আপনাকে নক করবে, তখন আমরা একটা 1-to-1 সেশনে যাবো না, ঠিক আছে? যেহেতু ঠিক এখন আছে, অনেক রাত হয়ে গেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম মানোয়ার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, গুড প্রেজেন্টেশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।